রাত যত গভীর হয় পৃথিবীর কিছু দরজা তত বেশি খুলে যায়। এমন কিছু দরজা যেগুলো দিনের আলোতে দেখা যায় না। কিছু বাড়ি থাকে যেগুলো শুধু ইট, বালি আর কাঠ দিয়ে তৈরি হয় না। তাদের দেয়ালের ভেতরে লুকিয়ে থাকে কান্না, অভিশাপ আর এমন কিছু ভয়ঙ্কর স্মৃতি যা শত বছর পরেও জীবিত মানুষের ঘুম কেড়ে নিতে পারে। আজকের গল্পটি এমনই এক রহস্যময় বাড়িকে ঘিরে, যে বাড়ির দরজা একবার খুললে ফিরে আসা আর আগের মতো থাকে না। আপনারা শুনছেন হরর বাংলা, আর আজকের গল্প হন্টেড বাড়ি। বৃষ্টি পড়ছিল অঝোরে, চারপাশে শুধু কালো অন্ধকার। আকাশের বুক চিরে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। সেই আলোয় দূরের গাছগুলোকে মনে হচ্ছিল যেন কেউ দাঁড়িয়ে আছে, চুপচাপ তাকিয়ে আছে। রাত তখন প্রায় 12টা। একটা পুরনো ব্যাগ কাঁধে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল রায়হান। চোখে ক্লান্তি, মুখে চিন্তার ছাপ। জীবনে এমন একটা সময় এসেছিল যখন তার মনে হচ্ছিল সবকিছু ছেড়ে কোথাও চলে যেতে পারলে হয়তো শান্তি পাওয়া যাবে। কিন্তু সে জানত না যে জায়গায় সে যেতে চলেছে সেখানে শান্তি তো দূরের কথা, তার অপেক্ষায় ছিল এমন এক ভয় যার কথা সে কল্পনাও করেনি। রায়হানের হাতে ছিল একটা পুরনো চাবি। চাবিটা সে পেয়েছিল তার এক আত্মীয়ের কাছ থেকে। লোকটা তাকে শুধু একটা কথাই বলেছিল, ওই বাড়িতে কয়েক রাত থাকবি, কিন্তু একটা কথা মনে রাখিস, রাতের বেলা যদি কেউ তোকে নাম ধরে ডাকে কখনো উত্তর দিবি না। রায়হান তখন হেসে বলেছিল, এই যুগে আবার ভূতের ভয় দেখান কেন? এসব তো ছোটবেলার গল্প। লোকটা তখন কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিল, সব গল্প মিথ্যা না রে বাবা। সেই কথাটা তখন রায়হানের কাছে অদ্ভুত লেগেছিল। কিন্তু এখন সেই অন্ধকার রাতের মধ্যে দাঁড়িয়ে তার বুকের ভেতর কেমন একটা অজানা ভয় জমতে শুরু করেছিল। কারণ সামনে দাঁড়িয়েছিল সেই বাড়ি, একটা বিশাল পুরনো বাড়ি। দেখলে মনে হয় বহু বছর ধরে কেউ সেখানে থাকে না। দেয়ালের রং উঠে গেছে, জানালার কাঁচ ভাঙা, ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে, চারপাশে আগাছা আর শুকনো গাছের ডাল। বাড়িটার দিকে তাকালেই মনে হচ্ছিল এটা কোনো সাধারণ বাড়ি না, যেন বাড়িটা নিজেই তাকে দেখছে। রায়হান ধীরে ধীরে গেটের কাছে গেল। লোহার গেটটা একটু ধাক্কা দিতেই ক্যাচ একটা বিকট শব্দ করে খুলে গেল। সে থেমে গেল, কারণ আশ্চর্যের বিষয় হল এত পুরনো গেট হওয়ার পরও সেটা যেন মাত্র কিছুক্ষণ আগেই তেল দেওয়া হয়েছে। রায়হান নিজের মনকে বোঝাল, হয়তো বাতাসের কারণে এমন হয়েছে। সে ভেতরে ঢুকে পড়ল। বাড়ির সামনে পৌঁছানোর পর তার হাতে থাকা চাবিটা কেমন ঠান্ডা হয়ে গেল, যেন বরফের মতো ঠান্ডা। সে দরজার তালায় চাবি ঢোকাল, কিন্তু তালা খোলার আগেই ভেতর থেকে একটা শব্দ এলো, টুপ টুপ টুপ, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। রায়হানের হাত থেমে গেল। সে দরজার দিকে তাকিয়ে রইল। ভেতরে কি কেউ আছে? কিন্তু তাকে তো বলা হয়েছিল বাড়িটা বহু বছর ধরে খালি। আবার সেই শব্দ, টুপ টুপ টুপ। এবার মনে হল শব্দটা দরজার একদম কাছ থেকে আসছে। রায়হানের গলা শুকিয়ে গেল। সে কাঁপা হাতে তালা খুলল। দরজা ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো একটা বরফ ঠান্ডা বাতাস। সেই বাতাসে একটা অদ্ভুত গন্ধ ছিল, পুরনো কাঠের গন্ধ, আর তার সঙ্গে মিশেছিল যেন ভেজা মাটির গন্ধ। রায়হান মোবাইলের আলো জ্বালিয়ে ভেতরে ঢুকল। ঘরটা বিশাল, চারপাশে ধুলোর আস্তরণ, দেয়ালে কিছু পুরনো ছবি ঝুলছে। সে আলো ঘুরিয়ে ছবিগুলো দেখতে লাগল। হঠাৎ একটা ছবির সামনে এসে তার শরীর জমে গেল। ছবিতে ছিল একটা পরিবার, একজন পুরুষ, একজন মহিলা আর একটা ছোট মেয়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, ছবির সবার মুখ পরিষ্কার দেখা গেলেও ছোট মেয়েটার মুখটা কালো হয়েছিল, যেন কেউ ইচ্ছা করে মুখটা ঘষে নষ্ট করে দিয়েছে। রায়হান ছবিটার দিকে তাকিয়েছিল। ঠিক তখনই
তার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, তুমি আবার ফিরে এলে। রায়হান হঠাৎ ঘুরে দাঁড়াল। কেউ নেই, শুধু অন্ধকার করিডোর। তার বুক ধড়ফড় করতে লাগল। সে নিজেকে বলল, ভয়ের কারণে মনের ভুল হচ্ছে। কিন্তু ঠিক তখনই করিডোরের শেষ মাথায় একটা ছায়া নড়ল, একটা ছোট মেয়ের ছায়া। রায়হান স্থির হয়ে তাকিয়ে রইল। ছায়াটা ধীরে ধীরে দেয়ালের আড়ালে চলে গেল। সে মোবাইলের আলো নিয়ে সামনে এগিয়ে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখল কেউ নেই, শুধু দেয়ালে একটা লেখা। ধুলোর ওপর আঙুল দিয়ে লেখা হয়েছে, এবার তুমি এসেছ, এবার তুমি এখান থেকে যেতে পারবে না। রায়হানের হাত থেকে মোবাইল প্রায় পড়ে যাচ্ছিল, কারণ লেখাটা এখনও ভেজা, যেন মাত্র কয়েক সেকেন্ড আগেই কেউ লিখেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, দেয়ালের নিচে ছিল ছোট ছোট পায়ের ছাপ, একটা শিশুর পায়ের ছাপ, যেগুলো গিয়ে থেমেছে ঠিক রায়হানের পেছনে। রায়হানের শরীরের প্রতিটা লোম যেন একসাথে দাঁড়িয়ে গেল। সে ধীরে ধীরে পেছনে তাকানোর সাহস জোগাড় করছিল, কিন্তু তার মন বলছিল পেছনে যা আছে সেটা দেখা উচিত না। কিছু কিছু জিনিস আছে যেগুলো চোখে দেখার পর মানুষ আর আগের মতো থাকতে পারে না। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। জানালার ভাঙা কাঁচ দিয়ে বাতাস ঢুকে পুরনো পর্দাগুলোকে দোলাচ্ছিল। ফস ফস ফস। মনে হচ্ছিল অন্ধকারের মধ্যে কেউ লুকিয়ে দাঁড়িয়ে আছে আর তার চলাফেরা দেখছে। রায়হান ধীরে ধীরে মোবাইলের আলোটা নিচের দিকে ফেলল। মাটিতে থাকা সেই ছোট ছোট পায়ের ছাপগুলো দেখে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। ছাপগুলো সত্যিই তার পেছন থেকে শুরু হয়েছে। কিন্তু কিভাবে? সে তো কিছুক্ষণ আগেও একা ছিল। রায়হান হঠাৎ পেছনে ঘুরে দাঁড়াল। কেউ নেই, শুধু একটা লম্বা অন্ধকার করিডোর। করিডোরের শেষ মাথায় একটা দরজা আধ খোলা, যেটা আগে তার চোখে পড়েনি। দরজাটা আস্তে আস্তে নড়ছে, কেউ যেন ভেতর থেকে ঠেলে দিচ্ছে। ক্যাচ ক্যাচ ক্যাচ। রায়হান কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার ভেতরের একটা অংশ বলছিল, এখনই বের হয়ে যা, কিন্তু আরেকটা অংশ তাকে টানছিল। কৌতূহল। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হয়তো এই কৌতূহলই। যে জিনিস থেকে দূরে থাকা উচিত, মানুষ সেটার কাছেই বারবার যেতে চায়। রায়হান ধীরে ধীরে সেই দরজার দিকে এগিয়ে গেল। প্রতিটা পায়ের শব্দ যেন পুরো বাড়ির মধ্যে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছিল। ঠক ঠক ঠক। দরজার কাছে গিয়ে সে হাত বাড়িয়ে দরজাটা একটু ঠেলে খুলল। ভেতরে ছিল একটা ছোট ঘর। ঘরটার অবস্থা অন্য ঘরগুলোর মতো না, অদ্ভুতভাবে পরিষ্কার, যেন কেউ নিয়মিত এই ঘরটা পরিষ্কার করে। এক পাশে একটা ছোট কাঠের খাট। খাটের ওপর পুরনো একটা পুতুল বসানো। পুতুলটার একটা চোখ নেই, আরেকটা চোখ অস্বাভাবিকভাবে বড়। মনে হচ্ছিল পুতুলটা তার দিকে তাকিয়ে আছে। রায়হান কাছে গিয়ে পুতুলটার দিকে তাকাল। ঠিক তখনই পুতুলটার মাথা ধীরে ধীরে এক পাশে ঘুরে গেল। রায়হানের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সে কয়েক সেকেন্ড পাথরের মতো দাঁড়িয়ে রইল। তারপর নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে আবার তাকাল। পুতুলটা আগের জায়গাতেই আছে। সে নিজের মনে বলল, আমি ক্লান্ত, ভয় আর অন্ধকারের কারণে ভুল দেখছি। কিন্তু তখনই খাটের নিচ থেকে একটা শব্দ এলো, মৃদু কান্নার শব্দ, একটা শিশুর কান্না। আম্মু। শব্দটা এত আস্তে ছিল যে না শুনলেও চলত, কিন্তু রায়হানের কান সেটা শুনে ফেলল। তার বুকের ভেতর একটা চাপ অনুভব হল। সে ধীরে ধীরে নিচে ঝুঁকল, মোবাইলের আলো খাটের নিচে ফেলল। আর তখন তার হাত পা ঠান্ডা হয়ে গেল। খাটের নিচে একটা পুরনো ডায়েরি পড়ে আছে। ডায়েরির ওপর ধুলোর আস্তরণ, কিন্তু মাঝখানে আঙুল দিয়ে আঁকা একটা দাগ। যেন কেউ চেয়েছে সে ডায়েরিটা খুঁজে পাক।
রায়হান ডায়েরিটা হাতে তুলে নিল। প্রথম পাতায় লেখা, যে এই ডায়েরি পড়বে সে জেনে যাবে এই বাড়ির সত্যি কথা। রায়হানের হাত কাঁপতে লাগল। সে পাতা উল্টাতে শুরু করল। প্রথম কয়েকটা পাতা ফাঁকা। তারপর একটা পাতায় লেখা, আজও রাতে সে এসেছে। রায়হান পড়তে লাগল। আমি জানি না এই লেখা কেউ কোনোদিন পড়বে কিনা, কিন্তু যদি পড়ে তাহলে তাকে একটা কথা জানাতে চাই। এই বাড়িতে যা দেখা যায় সব সত্যি না, আর যা দেখা যায় না সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। রায়হানের গলা শুকিয়ে গেল। পরের লাইনে লেখা, আমার মেয়েটাকে আমি বাঁচাতে পারিনি। তারপর কয়েকটা লাইন কালির দাগে মুছে গেছে। শুধু একটা বাক্য পরিষ্কার দেখা যাচ্ছিল, সেই রাতের পর থেকে আমার মেয়ের হাসির শব্দ এখনও এই বাড়িতে শোনা যায়। হঠাৎ ঘরের বাইরে থেকে হাসির শব্দ এলো। একটা ছোট মেয়ের হাসি। হি হি হি। রায়হান ধীরে ধীরে দরজার দিকে তাকাল। দরজার বাইরে অন্ধকার করিডোর, কিন্তু সেই অন্ধকারের মধ্যে একটা ছোট অবয়ব দাঁড়িয়ে আছে। একটা মেয়ে, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। সে নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে। রায়হান ভয়ে কথা বলতে পারছিল না। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। চুলের ফাঁক দিয়ে দেখা গেল ফ্যাকাশে একটা মুখ। চোখ দুটো অস্বাভাবিক কালো, আর ঠোঁটে একটা অদ্ভুত হাসি। তারপর মেয়েটা খুব আস্তে বলল, তুমি কি আমার সঙ্গে খেলবে? রায়হানের শরীর কেঁপে উঠল। সে এক পা পিছিয়ে গেল। মেয়েটা আবার বলল, অনেক বছর ধরে কেউ আমার সঙ্গে খেলেনি। তারপর হঠাৎ তার গলার স্বর বদলে গেল। শিশুর কোমল কণ্ঠস্বর বদলে হয়ে গেল কর্কশ, ভয়ঙ্কর একটা আওয়াজ। কেউ আমাকে ছেড়ে যায়নি, সবাইকে আমি এখানেই রেখেছি। এক মুহূর্তের মধ্যে বাতাস ভারী হয়ে গেল। ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ধাম। রায়হান দৌড়ে গিয়ে দরজা খুলতে চেষ্টা করল, কিন্তু দরজা নড়ছে না। বাইরে থেকে যেন কেউ ধরে রেখেছে। সে চিৎকার করে উঠল, কে আছো? দরজা খোল। কোনো উত্তর নেই, শুধু দরজার ওপাশ থেকে একটা শব্দ। কেউ নখ দিয়ে দরজায় আঁচড় কাটছে। খরর খরর খরর। রায়হান পিছিয়ে গেল। তার চোখ তখন ঘরের কোণে, কারণ সে দেখতে পেল ঘরের দেয়ালে একটা নতুন লেখা ফুটে উঠছে, যেন অদৃশ্য কেউ দেয়ালের ভেতর থেকে লিখছে। কালো অক্ষরে ধীরে ধীরে লেখা হল, প্রথম রাত শেষ হয়নি। তারপর আরেকটা লাইন, এখনো অনেক রাত বাকি। রায়হান বুঝতে পারল, এই বাড়িতে সে একা নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা হল, যে ভয়কে সে এতক্ষণ বাইরে খুঁজছিল, সেটা আসলে অনেক আগেই তার সঙ্গে ঘরে ঢুকে গেছে। রায়হান কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথা কাজ করছিল না। একদিকে বন্ধ দরজা, অন্যদিকে অদৃশ্য কারো উপস্থিতি, আর ঘরের দেয়ালে লেখা সেই ভয়ঙ্কর বাক্য, প্রথম রাত শেষ হয়নি। কথাটা বারবার তার মাথার মধ্যে ঘুরছিল। সে বুঝতে পারছিল এই বাড়ির ভেতরে এমন কিছু আছে যা মানুষের সাধারণ বুদ্ধি দিয়ে বোঝা সম্ভব না। রায়হান আবার দরজার কাছে গেল। কাঁপা হাতে হাতলটা ধরল। এবার কোনো বাধা নেই। দরজা ধীরে ধীরে খুলে গেল। কিন্তু দরজা খোলার পর সে যে দৃশ্য দেখল, তাতে তার বুকের ভেতরটা বরফ হয়ে গেল। কারণ করিডোরটা আর আগের মতো নেই। যে করিডোরটা কিছুক্ষণ আগে সোজা ছিল, এখন সেটা যেন অনেক লম্বা হয়ে গেছে। যতদূর চোখ যায় শুধু অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে অসংখ্য দরজা, যেগুলো আগে সেখানে ছিল না। রায়হান ফিসফিস করে বলল, এটা কিভাবে সম্ভব? তার নিজের কণ্ঠস্বরও যেন অচেনা লাগছিল। সে ঘরের বাইরে বের হল। পেছনে তাকিয়ে দেখল যে ঘর থেকে সে বের হয়েছে, সেই ঘরের দরজাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। কিন্তু বন্ধ হওয়ার আগে সে শুনতে পেল একটা ছোট মেয়ের হাসি।
হি হি হি। রায়হান আর পেছনে তাকাল না। সে দ্রুত করিডোর দিয়ে হাঁটতে লাগল। তার একটাই চিন্তা, যেভাবেই হোক এই বাড়ি থেকে বের হতে হবে। কিন্তু কিছু দূর যাওয়ার পর সে থেমে গেল। কারণ সামনে একটা আয়না, একটা বিশাল পুরনো আয়না, দেয়ালের সঙ্গে লাগানো। আয়নার চারপাশে কালো কাঠের নকশা। রায়হান নিজের প্রতিচ্ছবি দেখার জন্য তাকাল, কিন্তু সেখানে যা দেখল তার জন্য সে প্রস্তুত ছিল না। আয়নায় তার নিজের ছবি দেখা যাচ্ছে, কিন্তু তার পেছনে দাঁড়িয়ে আছে আরেকজন, একটা ছোট মেয়ে। রায়হানের শরীর অবশ হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে পেছনে তাকাল। কেউ নেই। আবার আয়নার দিকে তাকাল। মেয়েটা এখনো আছে, বরং এবার সে আরও কাছে এসে দাঁড়িয়েছে। তার মুখ রায়হানের কাঁধের কাছে। মেয়েটার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। রায়হান ভয় আর কৌতূহলের মাঝখানে আটকে গেল। সে খুব আস্তে বলল, তুমি কে? এই একটা প্রশ্ন করেই সে বুঝতে পারল সে ভুল করে ফেলেছে। কারণ আয়নার ভেতরের মেয়েটা হঠাৎ হাসতে শুরু করল। তারপর ফিসফিস করে বলল, তুমি আমাকে দেখতে পাচ্ছ? রায়হান পিছিয়ে গেল। মেয়েটা আবার বলল, যারা আমাকে দেখতে পায় তারা আর এই বাড়ি থেকে বের হতে পারে না। হঠাৎ আয়নার কাঁচের ভেতর থেকে একটা হাত বের হয়ে এলো। কালো, শুকনো, অস্বাভাবিক লম্বা আঙুল। রায়হান চিৎকার করে পেছনে সরে গেল। আর ঠিক তখনই আয়নাটা নিজে থেকেই ভেঙে গেল। ঝনঝন শব্দে কাঁচের টুকরো চারদিকে ছড়িয়ে পড়ল। রায়হান চোখ বন্ধ করে ফেলেছিল। কয়েক সেকেন্ড পর চোখ খুলে দেখল মেঝেতে শুধু ভাঙা আয়নার টুকরো, কিন্তু একটা টুকরোর মধ্যে এখনও সেই মেয়েটার মুখ দেখা যাচ্ছে। সে হাসছে। রায়হান আর সেখানে দাঁড়াল না। সে দৌড়াতে শুরু করল। দৌড়াতে দৌড়াতে সে একটা বড় ঘরের সামনে এসে পড়ল। ঘরের দরজা খোলা। ভেতর থেকে হালকা আলো বের হচ্ছে। এই বাড়িতে এতক্ষণ পর প্রথমবার সে আলো দেখল। তার মনে হল হয়তো এখানে কোনো রহস্যের উত্তর আছে। সে ধীরে ধীরে ঘরে ঢুকল। ঘরটা দেখে তার চোখ বড় হয়ে গেল। এটা একটা পুরনো বসার ঘর। দেয়ালে অনেকগুলো ছবি, আর সব ছবিতেই একই পরিবার। সেই পুরুষ, সেই মহিলা, আর সেই ছোট মেয়েটা। রায়হান একটা ছবির সামনে দাঁড়াল। ছবির নিচে একটা তারিখ লেখা, অনেক বছর আগের। তারপর সে আরেকটা ছবি দেখল। সেখানেও একই পরিবার, কিন্তু এবার মেয়েটার মুখ পরিষ্কার। সে খুব সুন্দর একটা শিশু ছিল। চোখে মায়া, মুখে হাসি। রায়হানের মনে হল এই মেয়েটা কি সত্যিই ভয়ঙ্কর, নাকি তার সঙ্গে অন্য কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। ঠিক তখনই ঘরের এক কোণ থেকে একটা শব্দ এলো। একজন মহিলার কান্নার শব্দ। আমার মেয়েকে ফিরিয়ে দাও। রায়হান ধীরে ধীরে শব্দের দিকে এগিয়ে গেল। একটা পুরনো আলমারির সামনে এসে সে থামল। আলমারির দরজা আধ খোলা। ভেতর থেকে কান্নার শব্দ আসছে। সে হাত বাড়িয়ে দরজা খুলল। ভেতরে কিছু পুরনো কাপড় আর কাগজপত্র, কিন্তু সবচেয়ে নিচে ছিল একটা ছোট কাঠের বাক্স। বাক্সের ওপর লেখা, শেষ সত্য। রায়হান বাক্সটা খুলল। ভেতরে ছিল কিছু পুরনো চিঠি। প্রথম চিঠিটা খুলতেই তার হাত কেঁপে উঠল। চিঠিতে লেখা, যদি কেউ এই বাড়ির সত্য জানতে চায় তাহলে তাকে জানতে হবে সেই রাতের কথা, যে রাতে একটা শিশুকে সবাই হারিয়ে ফেলেছিল। রায়হান পড়তে শুরু করল। আমাদের মেয়ে খুব হাসিখুশি ছিল, কিন্তু বাড়ির ভেতরে আসার পর থেকেই সে বদলে যেতে শুরু করে। সে রাতে একা একা কথা বলতো তার নতুন বন্ধু হয়েছে। রায়হানের চোখ আটকে গেল, কারণ পরের লাইনে লেখা ছিল, কিন্তু আমরা জানতাম না সেই বন্ধু কোনো মানুষ ছিল না,
হঠাৎ ঘরের বাতিটা কয়েকবার জ্বলে নিভে উঠল। ঝিক ঝিক ঝিক। তারপর পুরো ঘর অন্ধকার। অন্ধকারের মধ্যে একটা কণ্ঠ ভেসে এলো। তুমি আমার গল্প পড়ছ কেন? রায়হানের হাত থেকে চিঠি পড়ে গেল। কারণ সেই কণ্ঠ একটা ছোট মেয়ের। ঠিক তার পেছন থেকে। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াল আর দেখল সেই মেয়েটা এবার আয়নার ভেতরে নয়, তার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু এবার তার মুখে আগের মতো হাসি নেই। তার চোখ দিয়ে কালো তরল গড়িয়ে পড়ছে। মেয়েটা আস্তে বলল, আমার গল্প জানলে তোমাকেও এই বাড়ির গল্পের অংশ হতে হবে। রায়হান স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার সামনে দাঁড়িয়ে থাকা ছোট মেয়েটাকে দেখে তার শরীরের সমস্ত শক্তি যেন হারিয়ে যাচ্ছিল। এতক্ষণ সে ভেবেছিল হয়তো ভয় তাকে ভুল দেখাচ্ছে, হয়তো অন্ধকার, একাকিত্ব আর ক্লান্তির কারণে তার মস্তিষ্ক তাকে বিভ্রান্ত করছে। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। কারণ একটা মৃত মানুষের মতো ফ্যাকাশে মুখ নিয়ে একটা শিশু তার সামনে দাঁড়িয়ে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, মেয়েটার পা মাটিতে স্পর্শ করছে না। সে বাতাসের ওপর কয়েক ইঞ্চি ভেসে আছে। রায়হানের গলা শুকিয়ে গেল। সে কাঁপা কণ্ঠে বলল, তুমি তুমি কে? মেয়েটা কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, আমার নাম মায়া। মায়া নামটা শুনে রায়হানের বুকের ভেতর কেমন একটা অদ্ভুত অনুভূতি হল। কারণ এত ভয়ঙ্কর অবস্থাতেও মেয়েটার কণ্ঠে একটা কষ্ট ছিল। রাগ নয়, ঘৃণা নয়, শুধু গভীর একটা অভিমান। মায়া ধীরে ধীরে ঘরের ভেতর হাঁটতে লাগল। তার পায়ের শব্দ হচ্ছিল না। সে একটা পুরনো ছবির সামনে গিয়ে দাঁড়াল। ছবিতে সেই ছোট মেয়েটাই হাসছে। মায়া ছবিটার দিকে তাকিয়ে বলল, আগে আমি এমনই ছিলাম। রায়হান কিছু বলতে পারল না। মায়া আবার বলল, আমি হাসতাম, খেলতাম, সারাদিন দৌড়াদৌড়ি করতাম। আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসত। তারপর হঠাৎ তার মুখের হাসি মিলিয়ে গেল। কিন্তু এই বাড়ি আমাকে বদলে দিয়েছিল। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। রায়হান অনুভব করল তার নিঃশ্বাস থেকে ধোঁয়ার মতো বের হচ্ছে। মায়া ফিসফিস করে বলতে লাগল, প্রথমে কেউ বিশ্বাস করেনি আমাকে। আমি যখন বলতাম রাতে কেউ আমার ঘরে আসে, সবাই ভাবত আমি মিথ্যা বলছি। আমি বলতাম অন্ধকারের মধ্যে কেউ আমাকে ডাকছে। আমি বলতাম আমার সঙ্গে কেউ খেলতে আসে। কিন্তু কেউ আমার কথা শোনেনি। রায়হান ধীরে ধীরে বলল, কে আসত তোমার কাছে? মায়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে ঘরের এক অন্ধকার কোণের দিকে তাকাল। সেই দৃষ্টির সঙ্গে সঙ্গে রায়হানের বুক কেঁপে উঠল। কারণ সেই অন্ধকারের মধ্যে যেন কিছু একটা নড়ল। মায়া খুব আস্তে বলল, সে যে এই বাড়ির আসল মালিক। রায়হান অবাক হয়ে বলল, তোমার পরিবার তো এই বাড়ির মালিক ছিল। মায়া মাথা নাড়ল। না, মানুষ ভাবে বাড়ি মানুষকে আশ্রয় দেয়। কিন্তু কিছু বাড়ি আছে যেগুলো মানুষকে নিজের মধ্যে আটকে রাখে। হঠাৎ ঘরের দেয়ালে ঝুলে থাকা ছবিগুলো একটার পর একটা পড়ে যেতে শুরু করল। ধাম ধাম ধাম। শেষ ছবিটা পড়তেই তার কাঁচ ভেঙে গেল। আর ছবির পেছনে দেখা গেল একটা পুরনো লেখা। রায়হান কাছে গিয়ে দেখল দেয়ালে খোদাই করা আছে কিছু শব্দ। এই বাড়ি ছেড়ে কেউ যায় না। রায়হানের বুক ধড়ফড় করতে লাগল। সে মায়ার দিকে তাকাল। তাহলে তোমার সঙ্গে কি হয়েছিল? মায়ার চোখে পানি চলে এলো। কিন্তু সেই পানি ছিল কালো। সে বলল, সেদিন রাতেও অনেক বৃষ্টি হচ্ছিল। আমার বয়স তখন খুব কম। আমি আমার ঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি আমার ঘরের দরজার সামনে একজন দাঁড়িয়ে আছে। সে দেখতে ঠিক মানুষের মতো ছিল, কিন্তু তার চোখ
মায়া থেমে গেল। তার শরীর কাঁপতে লাগল। তার চোখ ছিল অন্ধকারের মতো। সে আমাকে বলেছিল, চলো তোমাকে একটা খেলা দেখাই। রায়হানের শরীর শিউরে উঠল, কারণ এই একই কথা কিছুক্ষণ আগে মায়া তাকে বলেছিল। তুমি কি আমার সঙ্গে খেলবে? মায়া বলল, আমি তার সঙ্গে গিয়েছিলাম, কারণ আমি তখন বুঝিনি ওটা কোনো মানুষ ছিল না। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। মায়ার কণ্ঠ আরও নিচু হয়ে এলো। তারপর আমি আর কখনো আমার ঘরে ফিরে আসিনি। রায়হান আস্তে বলল, তোমার বাবা মা? মায়ার মুখে কষ্টের ছায়া ফুটে উঠল। তারা আমাকে খুঁজেছিল, অনেক কেঁদেছিল, কিন্তু তারা জানত না আমি তখনও এই বাড়ির ভেতরেই ছিলাম। শুধু তারা আমাকে দেখতে পাচ্ছিল না। রায়হান চুপ করে গেল। তার মাথার ভেতর হাজার প্রশ্ন ঘুরছিল। যদি মায়া সত্যি হয়, তাহলে এত বছর ধরে সে এই বাড়িতে আটকে আছে কেন? ঠিক তখনই ঘরের দরজা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। ধাম! মায়া হঠাৎ ভয় পেয়ে গেল। প্রথমবার রায়হান দেখল সেই ভয়ঙ্কর আত্মাটার চোখেও ভয় আছে। সে ফিসফিস করে বলল, সে এসেছে। রায়হান বলল, কে? মায়া তার দিকে তাকাল। তার চোখে আতঙ্ক। যার কারণে আমি মরেছি, যার কারণে এই বাড়ি অভিশপ্ত হয়েছে, যে এখন তোমাকেও নিতে এসেছে। হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে একটা ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল। হু! তারপর একটা কর্কশ কণ্ঠ বলল, এত বছর পর আবার কেউ আমার বাড়িতে এসেছে। রায়হানের বুক জমে গেল, কারণ সেই কণ্ঠ মানুষের ছিল না। এটা ছিল এমন একটা শব্দ, যেন অনেকগুলো মানুষের কান্না আর চিৎকার একসাথে মিশে তৈরি হয়েছে। অন্ধকারের মধ্যে ধীরে ধীরে একটা বিশাল ছায়া দেখা দিতে লাগল। প্রথমে মাথা, তারপর কাঁধ, তারপর লম্বা কালো হাত। মায়া কাঁপতে কাঁপতে বলল, রায়হান, তুমি যদি বাঁচতে চাও, তাহলে এখনই পালাও। রায়হান অবাক হয়ে বলল, কিন্তু দরজা তো বন্ধ। মায়া ধীরে ধীরে তার দিকে তাকাল। তারপর বলল, দরজা বন্ধ না, এই বাড়ি তোমাকে যেতে দিচ্ছে না। অন্ধকারের মধ্যে সেই ছায়াটা আরও কাছে এগিয়ে আসতে লাগল। আর রায়হান বুঝতে পারল, এই রাত শুধু ভয়ঙ্কর নয়, এই রাত তার জীবনের শেষ রাতও হতে পারে। ঘরের ভেতর তখন এমন এক নীরবতা নেমে এসেছিল, যা কোনো সাধারণ নীরবতা ছিল না। এমন নীরবতা, যেখানে নিজের হৃদস্পন্দনও ভয়ঙ্কর শব্দ মনে হয়। রায়হান শুধু তাকিয়েছিল সেই অন্ধকার ছায়াটার দিকে। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছিল। তার কোনো স্পষ্ট মুখ ছিল না, শুধু দুইটা জ্বলজ্বলে কালো গর্তের মতো চোখ। যেন সেই চোখের ভেতরে কোনো আলো নেই, আছে শুধু অসীম অন্ধকার। রায়হানের শরীর অবশ হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল না কি করবে। দৌড়াবে? কিন্তু কোথায়? এই বাড়ির দরজা জানালা কি সত্যিই এখন আর তার জন্য খোলা আছে? মায়া হঠাৎ তার হাত ধরে টেনে পিছনে নিয়ে গেল। রায়হান চমকে উঠল, কারণ এতক্ষণ যে আত্মাকে সে ভয়ঙ্কর মনে করছিল, সেই মায়ার হাতেই এখন সে নিরাপত্তার অনুভূতি পাচ্ছিল। মায়া ফিসফিস করে বলল, চুপ করে থাকো। সে যেন বুঝতে না পারে তুমি ভয় পেয়েছ। রায়হান অবাক হয়ে তাকাল। ভয় পেলে কি হবে? মায়ার চোখে আতঙ্ক। সে বলল, এই বাড়ির অন্ধকার ভয় থেকে শক্তি পায়। যত বেশি ভয় পাবে, সে তত বেশি শক্তিশালী হবে। রায়হান বুঝতে পারল না, কিন্তু এখন প্রশ্ন করার সময় ছিল না, কারণ সেই বিশাল ছায়াটা ঠিক তাদের সামনে এসে দাঁড়িয়েছে। ঘরের তাপমাত্রা হঠাৎ এত ঠান্ডা হয়ে গেল যে রায়হানের দাঁত কাঁপতে লাগল। ছায়াটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে চারপাশ দেখতে লাগল। তারপর ভারী কণ্ঠে বলল, আমি তোমার গন্ধ পাচ্ছি।
রায়হানের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ছায়াটা আবার বলল, অনেক বছর পর একজন জীবিত মানুষ এই বাড়ির সত্য জানতে এসেছে। মায়া দাঁত চেপে বলল, তুমি তাকে নিতে পারবে না। ছায়াটা হঠাৎ থেমে গেল। তারপর একটা বিকট হাসি দিল। হা হা হা। সেই হাসিতে পুরো ঘর কেঁপে উঠল। তুমি এখনো তাকে রক্ষা করতে চাও? তুমি তো নিজেকেই রক্ষা করতে পারোনি, মায়া। মায়ার মুখ বদলে গেল। তার চোখে রাগ আর কষ্ট একসাথে ফুটে উঠল। তুমি আমাকে মেরেছ। ছায়াটা আরও কাছে এগিয়ে এলো। না, আমি তোমাকে শুধু আমার করে নিয়েছি। রায়হানের শরীর শিউরে উঠল। সে বুঝতে পারছিল না এই প্রাণীটা আসলে কি। মানুষ নয়, আবার শুধু ভূতও নয়। এটা যেন কোনো অভিশপ্ত শক্তি। মায়া রায়হানের দিকে তাকিয়ে বলল, তোমাকে এখান থেকে যেতে হলে একটা জিনিস খুঁজে বের করতে হবে। রায়হান অবাক হয়ে বলল, কি? মায়া বলল, এই বাড়ির প্রথম রাতের সত্য, যেদিন সব শুরু হয়েছিল। ছায়াটা হঠাৎ গর্জে উঠল। চুপ। তারপর ঘরের সব জানালা একসাথে খুলে গেল। ঝড়ের মতো বাতাস ঢুকে পড়ল। পুরনো কাগজপত্র উঠতে লাগল। দেয়ালে ঝুলে থাকা ছবিগুলো কাঁপতে লাগল। রায়হান চোখ ঢেকে ফেলল। আর সেই মুহূর্তে মায়া তাকে একটা পুরনো চাবি দিল। চাবিটা কালো রঙের। দেখলে মনে হয় বহু বছর ধরে মাটির নিচে ছিল। মায়া বলল, এই চাবি দিয়ে নিচের ঘর খুলবে। রায়হান অবাক হয়ে বলল, নিচের ঘর? মায়া মাথা নাড়ল। এই বাড়ির একটা অংশ সবাই জানে না। মাটির নিচে একটা ঘর আছে। সেখানে লুকিয়ে আছে সব উত্তর। ছায়াটা আবার এগিয়ে আসতে শুরু করল। মায়া তাড়াতাড়ি বলল, যাও, এখনই যাও। রায়হান দৌড় দিল। কিন্তু দরজার কাছে যেতেই ছায়ার একটা লম্বা হাত তার সামনে এসে পড়ল। রায়হান থেমে গেল। সেই হাতটা ধীরে ধীরে তার দিকে বাড়তে লাগল। ঠিক তখনই মায়া চিৎকার করে উঠল, না! হঠাৎ পুরো ঘরের মেঝে কেঁপে উঠল। দেয়ালের ফাটল দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু বের হতে লাগল। ছায়াটা কিছুক্ষণের জন্য পিছিয়ে গেল। রায়হান সেই সুযোগে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। করিডোরে এসে সে থামল। তার হাতে এখনও সেই কালো চাবি। কিন্তু এখন তার সামনে নতুন সমস্যা। এই বিশাল বাড়ির নিচের ঘর কোথায়? সে চারদিকে তাকাতে লাগল। ঠিক তখনই তার চোখ পড়ল করিডোরের শেষ মাথায়। সেখানে একটা সিঁড়ি, যেটা নিচের দিকে নেমে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সিঁড়িগুলো থেকে ঠান্ডা বাতাস আসছে। আর সেই বাতাসের সঙ্গে ভেসে আসছে একটা শব্দ, একটা শিশুর কান্না। বাঁচাও, আমাকে এখান থেকে বের করো। রায়হানের বুক কেঁপে উঠল। কারণ সেই কণ্ঠ মায়ার ছিল না, এটা ছিল অন্য কারো। সে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। যত নিচে নামছিল অন্ধকার তো ঘন হচ্ছিল। তার মোবাইলের আলোও যেন দুর্বল হয়ে যাচ্ছিল। শেষে সে একটা লোহার দরজার সামনে এসে দাঁড়াল। দরজায় মরিচা ধরা তালা। রায়হান কালো চাবিটা বের করল। চাবি ঢোকাতেই ক্লিক, তালা খুলে গেল। কিন্তু দরজা খোলার আগে ভেতর থেকে একটা ফিসফিস শব্দ এলো, তুমি দেরি করে ফেলেছ। রায়হানের হাত থেমে গেল। ভেতর থেকে আবার সেই কণ্ঠ, যে সত্য তুমি খুঁজতে এসেছ, সেটা জানার পর তুমি আর আগের মানুষ থাকবে না। রায়হান ধীরে ধীরে দরজাটা খুলল। আর দরজা খোলার সঙ্গে সঙ্গে তার চোখের সামনে যে দৃশ্য ভেসে উঠল, সেটা দেখে তার মুখ থেকে কোনো শব্দ বের হল না। কারণ নিচের ঘরের দেয়ালে শত শত মানুষের ছবি ঝুলছে। আর প্রতিটা ছবির নিচে একটা করে নাম লেখা। সবচেয়ে নতুন ছবিটা ছিল
রায়হানের। তার নামের নিচে লেখা। পরবর্তী সদস্য। রায়হানের চোখ যেন বিশ্বাস করতে চাইছিল না। দেয়ালে ঝুলে থাকা ছবিটার দিকে সে তাকিয়ে রইল। ছবিতে তার নিজের মুখ। একই চেহারা, একই চোখ, একই পোশাক। যে পোশাক পরে সে আজ রাতে এই বাড়িতে ঢুকেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল ছবির নিচের লেখা। পরবর্তী সদস্য। রায়হানের হাত থেকে মোবাইলটা প্রায় পড়ে যাচ্ছিল। সে কয়েক পা পিছিয়ে গেল। তার মাথার ভেতর একটা প্রশ্নই ঘুরছিল। এটা কিভাবে সম্ভব? সে তো এই বাড়িতে এসেছে মাত্র কয়েক ঘন্টা আগে। তাহলে তার ছবি এখানে আগে থেকেই কিভাবে থাকতে পারে? রায়হান দেয়ালের দিকে এগিয়ে গেল। ছবিটার ওপর হাত রাখল। ছবিটা ঠান্ডা ছিল। অস্বাভাবিক ঠান্ডা। যেন বরফের ভেতরে রাখা হয়েছে। হঠাৎ ছবির ভেতরের রায়হানের চোখ নড়ে উঠল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ছবির মানুষটা যেন তার দিকে তাকিয়ে হাসছে। একটা অদ্ভুত, ভয়ঙ্কর হাসি। রায়হান সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল। ঠিক তখনই ঘরের অন্য পাশ থেকে একটা শব্দ এলো। ঠক ঠক ঠক। মনে হলো কেউ দেয়ালের ভেতর থেকে আঘাত করছে। রায়হান আলো ঘুরিয়ে দেখল। ঘরের এক কোণে একটা পুরনো কাঠের বাক্স রাখা। বাক্সটা ধীরে ধীরে নড়ছে। ভেতর থেকে কেউ যেন বের হওয়ার চেষ্টা করছে। রায়হান কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। তার ভেতরের ভয় বলছিল, ওটার কাছে যাস না। কিন্তু এতক্ষণে সে বুঝে গেছে, এই বাড়িতে লুকিয়ে থাকা সত্য না জানা পর্যন্ত সে এখান থেকে বের হতে পারবে না। সে ধীরে ধীরে বাক্সটার কাছে গেল। কাঁপা হাতে ঢাকনাটা খুলল। ভেতরে ছিল পুরনো কিছু কাগজ। আর একটা ছোট কাপড়ের পুতুল। একই ধরনের পুতুল যেটা সে উপরের ঘরে দেখেছিল। কিন্তু এই পুতুলের গায়ে কালো দাগ। যেন আগুনে পুড়ে গেছে। পুতুলটার নিচে একটা কাগজ ভাঁজ করা ছিল। রায়হান কাগজটা খুলল। লেখাগুলো খুব পুরনো, তবুও পরিষ্কার। যে এই বাড়ির রহস্য জানবে, তাকে জানতে হবে প্রথম অভিশাপের কথা। তারপর লেখা, এই বাড়িতে প্রথম যে অশুভ শক্তি এসেছিল, সেটা কোনো ভূত ছিল না। রায়হানের বুক ধক করে উঠল। পরের লাইন পড়তে গিয়ে তার হাত কেঁপে উঠল। সেটা ছিল মানুষের লোভ, রাগ আর অন্ধকার মনের তৈরি এক ভয়ঙ্কর শক্তি। রায়হান ধীরে ধীরে কাগজটা পড়তে লাগল। অনেক বছর আগে এই বাড়িতে একটা পরিবার থাকত। তারা ছিল খুব সুখী। কিন্তু পরিবারের একজন মানুষ ছিল, যার ভেতরে ছিল প্রচণ্ড হিংসা। সে সব সময় ক্ষমতা চাইত। সে চাইত সবাই তাকে ভয় করুক। একসময় সে এমন কিছু কাজ শুরু করল, যেগুলো মানুষের করা উচিত না। অন্ধকার শক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করল। প্রথমে সে ভাবত, সে শক্তি দিয়ে নিজের জীবন বদলে ফেলবে। কিন্তু সে বুঝতে পারেনি, কিছু শক্তিকে ডাকা যায়, কিন্তু ডাকার পর তাদের ফেরতও পাঠানো যায় না। রায়হানের চোখ আটকে গেল। কারণ নিচে লেখা ছিল, সেই রাতের পর বাড়ির মানুষ একে একে হারিয়ে যেতে শুরু করল। কেউ মারা গেল, কেউ পাগল হয়ে গেল, আর কেউ এই বাড়ির অংশ হয়ে গেল। হঠাৎ ঘরের বাতিটা জ্বলে উঠল। রায়হান চমকে পেছনে তাকাল। ঘরের দরজায় মায়া দাঁড়িয়ে আছে। কিন্তু এবার তার চেহারা আগের মতো শান্ত নয়। তার মুখে আতঙ্ক। সে বলল, তুমি এখানে কেন এসেছ? রায়হান অবাক হয়ে বলল, তুমিই তো বলেছিলে এখানে সত্য আছে। মায়া ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকল। তার চোখ দেয়ালের ছবিগুলোর দিকে। তারপর খুব আস্তে বলল, এই ঘরে যারা আসে, তারা শুধু সত্য জানতে পারে না, তারা এই বাড়ির সঙ্গে বাঁধা পড়ে যায়। রায়হান বলল, তাহলে আমার ছবি এখানে কেন? মায়া চুপ করে গেল। তারপর বলল, কারণ সে তোমাকে অনেক আগেই বেছে নিয়েছে। রায়হানের শরীর ঠান্ডা হয়ে গেল। কে? মায়া উত্তর দিল না।
ঠিক তখনই পুরো ঘর কেঁপে উঠল। উপর থেকে একটা বিকট শব্দ এলো, যেন কেউ ভারী কিছু ফেলে দিয়েছে। ধাম। তারপর একের পর এক শব্দ। ধাম, ধাম, ধাম। মায়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ফিসফিস করে বলল, সে রেগে গেছে। রায়হান বলল, সে কে? মায়া এবার তার দিকে তাকাল। তার চোখে ভয়। যাকে তুমি এতক্ষণ শুধু ছায়া ভেবেছ, সে এই বাড়ির আত্মা না। সে এই বাড়ির বন্দীও না। সে এই বাড়ির মালিক। রায়হান স্তব্ধ। মালিক? মায়া মাথা নাড়ল। হ্যাঁ, এই বাড়ি তাকে ধরে রাখে না, বরং সে এই বাড়িকে ধরে রেখেছে। ঠিক তখনই দেয়ালের সব ছবির মানুষগুলো একসঙ্গে নড়তে শুরু করল। ছবির ভেতরের মুখগুলো বদলে যাচ্ছে। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে, কেউ সাহায্য চাইছে। আর হঠাৎ রায়হান দেখল তার নিজের ছবির নিচের লেখাটা বদলে গেছে। আগে লেখা ছিল, পরবর্তী সদস্য। এখন লেখা, আজ রাতেই। তার নিচে নতুন একটা শব্দ ফুটে উঠল, শেষ। মায়া চিৎকার করে বলল, না, আমাদের হাতে সময় নেই। রায়হান আতঙ্কিত হয়ে বলল, কি করতে হবে? মায়া তার দিকে তাকিয়ে বলল, এই বাড়ির হৃদয় খুঁজে বের করতে হবে, যেখানে এই অন্ধকার শক্তি বাঁধা আছে। যদি সেটা ধ্বংস করতে পারো, তাহলে সবাই মুক্তি পাবে। রায়হান বলল, আর যদি না পারি? মায়া কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, তাহলে ভোর হওয়ার আগেই তুমিও এই দেয়ালের একটা ছবি হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে ঘরের পেছনের দেয়াল ফেটে গেল। দেয়ালের ভেতর থেকে বেরিয়ে এলো সেই বিশাল কালো হাত। এবার আগের চেয়ে আরও শক্তিশালী। আর সেই কণ্ঠ আবার শোনা গেল, রায়হান, তোমার জায়গা প্রস্তুত। দেয়ালের ফাটল থেকে বেরিয়ে আসা সেই কালো হাতটা ধীরে ধীরে রায়হানের দিকে এগিয়ে আসছিল। হাতটা মানুষের মতো ছিল না। আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, নখগুলো কালচে আর ধারালো, যেন বহু বছর ধরে অন্ধকারের ভেতরে লুকিয়ে থাকা কোনো ভয়ঙ্কর প্রাণী প্রথমবারের মতো বাইরে আসতে চাইছে। রায়হান পিছিয়ে যেতে লাগল, কিন্তু তার পেছনে দেয়াল। পালানোর আর কোনো জায়গা নেই। তার বুকের ভেতর শুধু একটা কথাই ঘুরছিল, আমি কি সত্যি আজ এই বাড়ির একটা ছবিতে পরিণত হব? ঠিক তখনই মায়া তার সামনে এসে দাঁড়াল। না। মায়ার কণ্ঠে এমন একটা শক্তি ছিল যা রায়হান আগে কখনো শোনেনি। কালো হাতটা থেমে গেল। দেয়ালের ভেতর থেকে সেই ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো, তুমি আবার আমার বিরুদ্ধে দাঁড়াচ্ছ? মায়া দাঁত চেপে বলল, এবার আমি একা না। এবার কেউ সত্য জানে। কয়েক মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। তারপর সেই অন্ধকার শক্তি হাসতে শুরু করল। হা হা হা। সত্য? মানুষ সবসময় সত্য জানতে চায়, কিন্তু সত্য জানার পর তারা সেটা সহ্য করতে পারে না। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। দেয়ালের ছবিগুলো আবার কাঁপতে লাগল। রায়হান বুঝতে পারছিল এই জায়গায় দাঁড়িয়ে থাকা মানে মৃত্যুকে অপেক্ষা করা। সে মায়ার দিকে তাকিয়ে বলল, আমাকে বলো, এই বাড়ির হৃদয় কোথায়? মায়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, এই বাড়ির সবচেয়ে পুরনো জায়গায়। রায়হান বলল, কোথায়? মায়া ধীরে ধীরে ঘরের মেঝের দিকে তাকাল। আমাদের নিচে। রায়হান অবাক হয়ে বলল, কিন্তু আমরা তো নিচের ঘরেই আছি। মায়া মাথা নাড়ল। না, এটা শুধু নিচের ঘর। এরও নিচে আরেকটা জায়গা আছে। রায়হানের চোখ বড় হয়ে গেল। আরেকটা নিচে? মায়া বলল, এই বাড়ি যেমন বাইরে থেকে দেখা যায়, আসলে তেমন না। এখানে এমন কিছু জায়গা আছে
যেগুলো শুধু এই বাড়ি নিজে খুলে দেয়। ঠিক তখনই ঘরের এক পাশে একটা শব্দ হল, করর। মেঝের একটা অংশ ধীরে ধীরে সরতে শুরু করল। নিচে দেখা গেল অন্ধকার একটা গর্ত। সেখান থেকে ঠান্ডা বাতাস উঠে আসছে, আর সেই বাতাসের সঙ্গে ভেসে আসছে অসংখ্য মানুষের কান্নার শব্দ। রায়হানের শরীর কেঁপে উঠল। ওখানে কি আছে? মায়া নিচের দিকে তাকিয়ে বলল, যারা এই বাড়ি থেকে বের হতে পারেনি, তাদের শেষ স্মৃতি। রায়হান কিছু বলতে পারল না। মায়া তাকে একটা ছোট বাতি দিল। এটা নাও, নিচে গেলে আমার কথা মনে রেখো। রায়হান জিজ্ঞেস করল, কোন কথা? মায়া বলল, যদি কেউ তোমাকে তোমার নাম ধরে ডাকে, পেছনে তাকাবে না। রায়হানের মনে পড়ে গেল, শুরুতেই তাকে এই কথাই বলা হয়েছিল, রাতে কেউ নাম ধরে ডাকলে উত্তর দিবি না। তখন সে ভেবেছিল এটা শুধু ভয় দেখানোর কথা। এখন বুঝতে পারছে, সেটা ছিল সতর্কবার্তা। রায়হান ধীরে ধীরে সেই গোপন সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করল। 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ। প্রতিটা ধাপ যেন তাকে আরও গভীর অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছিল। উপরে দাঁড়িয়ে মায়া তাকিয়েছিল। তার চোখে ছিল ভয় আর আশা। কিছু দূর যাওয়ার পর রায়হান অনুভব করল, এই সিঁড়ি স্বাভাবিক না। সে অনেকক্ষণ ধরে নামছে, কিন্তু শেষ হচ্ছে না। মনে হচ্ছিল সে যেন কোনো বাড়ির নিচে না, অন্য কোনো জগতে নেমে যাচ্ছে। হঠাৎ তার কানে একটা পরিচিত কণ্ঠ এল, রায়হান। সে থেমে গেল। কণ্ঠটা খুব পরিচিত, যেন কেউ তাকে অনেক কাছ থেকে ডাকছে। রায়হান। আবার ডাক, এইবার আরও কাছে। তার বুক ধড়ফড় করতে লাগল। কিন্তু মায়ার কথা মনে পড়ল, পেছনে তাকাবে না। সে চোখ বন্ধ করে সামনে এগিয়ে যেতে লাগল। কিন্তু সেই কণ্ঠ এবার তার কানের একদম কাছে। রায়হান, তুমি কি আমাকে ভুলে গেছ? রায়হানের পা থেমে গেল, কারণ এই কণ্ঠ তার অতীতের একজন মানুষের। এমন একজন যাকে সে বহু বছর আগে হারিয়েছে। একজন যার মৃত্যু আজও তার মনে একটা গভীর কষ্ট হয়ে আছে। কণ্ঠটা আবার বলল, একবার শুধু ফিরে তাকাও। আমি এখানে একা আছি। রায়হানের চোখে পানি চলে এলো। তার মন বলছিল, একবার তাকালেই বা কি হবে? কিন্তু তার ভেতরের অন্য একটা কণ্ঠ বলছিল, এটা সত্যি না, এটা একটা ফাঁদ। সে দাঁত চেপে সামনে হাঁটতে লাগল। কণ্ঠটা এবার রেগে গেল, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তুমিও তাদের মতো। তুমিও আমাকে একা ফেলে যাবে। হঠাৎ সিঁড়ির চারপাশের দেয়াল থেকে হাত বের হতে শুরু করল। শুকনো হাত, পচা হাত, অসংখ্য হাত। সবগুলো রায়হানের দিকে বাড়ছে। সে দৌড়াতে শুরু করল। তার হাতে থাকা বাতিটা কাঁপছিল। আর ঠিক তখনই সে নিচে পৌঁছে গেল। সামনে একটা বিশাল দরজা। দরজার ওপর কোনো তালা নেই, শুধু একটা লেখা, যে নিজের সবচেয়ে বড় ভয়কে হারাতে পারবে, শুধু সে সত্য দেখতে পারবে। রায়হান দরজার সামনে দাঁড়িয়ে গেল। তারপর ধীরে ধীরে দরজাটা খুলল। আর ভেতরে ঢুকে সে যা দেখল, তার জন্য সে একদম প্রস্তুত ছিল না। কারণ ঘরের মাঝখানে একটা চেয়ার, আর সেই চেয়ারে বসে আছে একজন মানুষ, জীবিত মানুষ, যে এত বছর ধরে এই বাড়ির অন্ধকারের সঙ্গে ছিল। রায়হান স্তব্ধ হয়ে গেল, কারণ লোকটা ধীরে ধীরে মাথা তুলল আর বলল, অবশেষে তুমি এসে গেছ। রায়হান ফিসফিস করে বলল, আপনি কে? লোকটা ধীরে ধীরে হাসল। তারপর বলল, আমি সেই মানুষ যার ভুলের কারণে এই বাড়ি অভিশপ্ত হয়েছে। আমি এই বাড়ির প্রথম বন্দী। রায়হান কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইল।
তার সামনে বসে থাকা মানুষটাকে দেখে তার মাথা ঘুরে যাচ্ছিল। কারণ এতক্ষণ সে ভেবেছিল এই বাড়ির ভয়ঙ্কর শক্তির পেছনে হয়তো কোনো অশুভ আত্মা আছে। কিন্তু এখন সামনে একজন জীবিত মানুষ, একজন মানুষ যে বলছে, আমি এই বাড়ির প্রথম বন্দী। ঘরের চারপাশে অদ্ভুত একটা গন্ধ, পুরনো মাটি, স্যাঁতসেঁতে দেয়াল আর একটা অজানা পচা গন্ধ মিশে আছে। লোকটার বয়স বোঝা কঠিন, চেহারায় অনেক বছরের ক্লান্তি, চুল সাদা হয়ে গেছে, চোখের নিচে গভীর কালো দাগ। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয়, তার চোখে ভয় নেই, যেন সে ভয় নামের অনুভূতিটাই ভুলে গেছে। রায়হান ধীরে ধীরে বলল, আপনি কে? লোকটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমার নাম কেউ আর মনে রাখে না। এই বাড়িতে যারা আটকা পড়ে তারা সবাই আমাকে অন্য নামে ডাকে। রায়হান বলল, কোন নামে? লোকটা মৃদু হাসল, অভিশপ্ত মানুষ। রায়হান কয়েক পা এগিয়ে গেল। আপনি এত বছর এখানে কিভাবে বেঁচে আছেন? লোকটার মুখের হাসি মিলিয়ে গেল। সে বলল, আমি বেঁচে নেই। রায়হানের বুক কেঁপে উঠল। মানে? লোকটা ধীরে ধীরে নিজের হাতের দিকে তাকাল। তারপর বলল, আমার শরীর অনেক বছর আগে মারা গেছে, কিন্তু আমার অপরাধ আমাকে মরতে দেয়নি। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। লোকটা বলতে শুরু করল, এই বাড়ির অভিশাপ শুরু হয়েছিল আমার হাত ধরে। রায়হান চুপ করে শুনতে লাগল। আমি একসময় খুব সাধারণ মানুষ ছিলাম। আমার পরিবার ছিল, আমার স্বপ্ন ছিল, কিন্তু আমার ভেতরে একটা জিনিস ছিল, অতিরিক্ত ক্ষমতার লোভ। লোকটা মাথা নিচু করল। আমি চেয়েছিলাম এমন শক্তি যা দিয়ে মানুষ আমাকে ভয় করবে। আমি চেয়েছিলাম এমন ক্ষমতা যাতে কেউ আমার বিরুদ্ধে দাঁড়াতে না পারে। আর সেই চাওয়ার কারণেই আমি এমন একটা দরজা খুলেছিলাম, যেটা কখনো খোলা উচিত ছিল না। রায়হান আস্তে বলল, কোন দরজা? লোকটা তার দিকে তাকাল। অন্ধকারের দরজা। হঠাৎ ঘরের দেয়ালে একটা শব্দ হল, ঠক। মনে হলো কেউ বাইরে দাঁড়িয়ে শুনছে। লোকটা দ্রুত মাথা তুলল। তার মুখে প্রথমবার ভয় দেখা গেল। সে শুনছে। রায়হান অবাক হয়ে বলল, কে? লোকটা ফিসফিস করে বলল, যাকে তুমি এতক্ষণ ছায়া বলে দেখেছ। সে কোনো ভূত না, সে কোনো আত্মাও না, সে হল মানুষের সবচেয়ে খারাপ ইচ্ছার রূপ। রায়হানের গা শিউরে উঠল। লোকটা আবার বলল, আমি তাকে ডেকেছিলাম, কিন্তু যখন বুঝলাম সে কি করতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। সে প্রথমে আমার কাছ থেকে আমার পরিবার কেড়ে নিল, তারপর এই বাড়ির সবাইকে। রায়হানের মনে মায়ার কথা এলো। সে বলল, মায়া? লোকটার চোখে কষ্ট ফুটে উঠল। হ্যাঁ, ছোট্ট মায়া। সে ছিল সবচেয়ে নিষ্পাপ। সে শুধু একটা ভুল করেছিল, সে তাকে বিশ্বাস করেছিল। রায়হান বলল, তাহলে তাকে বাঁচালেন না কেন? প্রশ্নটা শুনে লোকটা দীর্ঘশ্বাস ফেলল। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু সেই শক্তির সঙ্গে লড়াই করার মতো শক্তি আমার ছিল না। আমি শুধু একটা কাজ করতে পেরেছিলাম, আমি তার সত্যটা লুকিয়ে রেখেছিলাম। রায়হান অবাক হয়ে বলল, কোথায়? লোকটা ঘরের মেঝের দিকে তাকাল। এই বাড়ির হৃদয়ে, যেখানে তার আসল শক্তি বাঁধা আছে। রায়হান বলল, সেটা কোথায়? লোকটা উত্তর দেওয়ার আগেই পুরো ঘর কেঁপে উঠল। উপর থেকে বিকট শব্দ আসতে লাগল, যেন পুরো বাড়ি জেগে উঠেছে। দেয়ালের ফাটল দিয়ে কালো ধোঁয়া বের হতে লাগল। আর সেই ভয়ঙ্কর কণ্ঠ শোনা গেল, তুমি অনেক কথা বলেছ। লোকটার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে উঠে দাঁড়াল। সে এসে গেছে। রায়হান বলল, এখন কি হবে?
লোকটা তার দিকে তাকাল। এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। কোন সিদ্ধান্ত? লোকটা বলল, তুমি কি এই বাড়ি থেকে পালাতে চাও, নাকি এই অভিশাপ শেষ করতে চাও? রায়হান কিছু বলতে পারল না। তার চোখের সামনে ভেসে উঠল মায়ার মুখ। একটা ছোট মেয়ের কষ্ট, বছরের পর বছর ধরে আটকে থাকা আত্মাগুলো। সে বুঝতে পারল, এটা শুধু তার বাঁচার লড়াই না, এই বাড়ির ভেতরে আটকে থাকা অনেক মানুষের মুক্তির প্রশ্ন। সে ধীরে ধীরে বলল, আমি অভিশাপ শেষ করতে চাই। লোকটা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর প্রথমবারের মতো তার মুখে শান্তির ছাপ দেখা গেল। তাহলে তোমাকে জানতে হবে শেষ সত্য। রায়হান বলল, কি সত্য? লোকটা ধীরে ধীরে ঘরের এক পাশে গেল। সেখানে একটা পুরনো দেয়াল, দেয়ালের ওপর একটা চিহ্ন আঁকা। সে হাত রাখতেই দেয়ালটা কাঁপতে শুরু করল। ধীরে ধীরে দেয়াল সরে গেল। পেছনে দেখা গেল আরেকটা গোপন ঘর। ঘরের মাঝখানে রাখা একটা কালো পাথর। পাথরের ভেতরে যেন কিছু একটা নড়ছে। লোকটা বলল, এটাই এই বাড়ির হৃদয়। এটার ভেতরেই বন্দী আছে সেই অন্ধকার। রায়হান পাথরের দিকে তাকিয়ে থাকল। হঠাৎ পাথরের ভেতর থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এল। রায়হান, তুমি কি সত্যি আমাকে ধ্বংস করবে? রায়হান জমে গেল, কারণ সেই কণ্ঠ মায়ার। রায়হান পাথরের দিকে তাকিয়ে স্থির হয়ে গেল। কালো পাথরের ভেতর থেকে যে কণ্ঠটা বের হচ্ছিল, সেটা মায়ার। সেই একই কণ্ঠ, যে কণ্ঠে ছিল কষ্ট, অভিমান আর একটা শিশুর অসহায় আকুতি। রায়হানের হাত কেঁপে উঠল। সে ধীরে ধীরে পাথরের কাছে এগিয়ে গেল। মায়া, তুমি কি ভেতরে আছো? কয়েক সেকেন্ড কোনো উত্তর নেই। তারপর খুব আস্তে একটা শব্দ ভেসে এলো, রায়হান, তুমি আমাকে বিশ্বাস করো না? রায়হানের বুকের ভেতর একটা অজানা ভয় ঢুকে গেল। সে পেছনে তাকাল। সেই বৃদ্ধ মানুষটা চুপ করে দাঁড়িয়ে আছে, তার চোখে গভীর চিন্তা। রায়হান বলল, এটা কি সত্যিই মায়া? লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এই বাড়িতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হল, যে জিনিস সত্যি মনে হয় অনেক সময় সেটাই মিথ্যা। রায়হান আবার পাথরের দিকে তাকাল। ভেতর থেকে মায়ার কণ্ঠ আসছে, আমাকে বের করো। আমি অনেক বছর ধরে এখানে বন্দী। আমি আর থাকতে পারছি না। রায়হানের চোখে মায়ার সেই ছোট্ট মুখ ভেসে উঠল, একটা হারিয়ে যাওয়া শিশুর মুখ। সে হাত বাড়াতে যাচ্ছিল। ঠিক তখনই বৃদ্ধ মানুষটা চিৎকার করে বলল, থামো। রায়হানের হাত থেমে গেল। কেন? লোকটা ধীরে ধীরে বলল, কারণ এটাই তার সবচেয়ে বড় কৌশল। সে মানুষের মায়া আর দয়ার সুযোগ নেয়। হঠাৎ পাথরের ভেতরের কণ্ঠ বদলে গেল। শিশুর কণ্ঠ মিলিয়ে গেল। তার জায়গায় এলো একটা গভীর, ভয়ঙ্কর শব্দ, তুমি আমাকে চিনতে পেরেছ। ঘরের বাতাস জমে গেল। রায়হান বুঝতে পারল, মায়ার কণ্ঠ ব্যবহার করছিল অন্য কেউ। সেই অন্ধকার শক্তি। পাথরের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে লাগল। ধোঁয়া ধীরে ধীরে মানুষের আকৃতি নিতে শুরু করল। বৃদ্ধ মানুষটা পিছিয়ে গেল। না, এত তাড়াতাড়ি নয়। ছায়াটা পুরোপুরি বের হওয়ার আগেই ঘরের দেয়াল কেঁপে উঠল। তারপর সেই কণ্ঠ বলল, তুমি ভাবছ আমাকে শেষ করতে পারবে? যে মানুষ আমাকে তৈরি করেছে, সেই তো আমার অংশ হয়ে গেছে। কথাটা শুনে রায়হান বৃদ্ধ লোকটার দিকে তাকাল। লোকটার মুখে অপরাধবোধ। সে ধীরে ধীরে বলল, হ্যাঁ, সে ঠিক বলছে। রায়হান অবাক হয়ে গেল। মানে? বৃদ্ধ মানুষটা চোখ বন্ধ করল। আমি তাকে শুধু ডেকেছিলাম না, আমি আমার নিজের অন্ধকার দিয়ে তাকে তৈরি করেছিলাম। ঘরের ভেতর একটা ভারী নীরবতা নেমে এলো। লোকটা বলতে শুরু করল,
মানুষের ভেতরের লোভ, রাগ, প্রতিশোধ আর অহংকার যখন সীমা ছাড়িয়ে যায়, তখন সেই অন্ধকার শক্তি পায়। আমি নিজের ইচ্ছার জন্য তাকে ডেকেছিলাম, কিন্তু পরে সে আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রায়হান বলল, তাহলে তাকে ধ্বংস করার উপায় কি? লোকটা কালো পাথরের দিকে তাকাল। তাকে শক্তি দেয় মানুষের ভয়। যত মানুষ ভয় পায়, সে তত শক্তিশালী হয়। তাকে শেষ করতে হলে ভয়কে শেষ করতে হবে। রায়হান চুপ করে গেল। ভয়কে শেষ করা কি এত সহজ? যে ভয় এত বছর ধরে একটা পুরো বাড়িকে গ্রাস করে রেখেছে, সেটাকে কিভাবে হারাবে? ঠিক তখনই পাথরটা ফেটে যেতে শুরু করল। চির চির চির। ভেতর থেকে সেই অন্ধকার শক্তি আরো বের হয়ে আসতে লাগল। বৃদ্ধ মানুষটা চিৎকার করে বলল, সময় শেষ, এখনই সিদ্ধান্ত নিতে হবে। রায়হান চারদিকে তাকাল। তার চোখে পড়ল পাথরের পাশে একটা পুরনো বই। বইটার ওপর লেখা, অভিশাপ ভাঙার শেষ নিয়ম। সে বইটা তুলে নিল। পাতা খুলতেই প্রথম লাইনে লেখা, অন্ধকারকে হারাতে হলে তাকে ধ্বংস নয়, তার জন্মের সত্য প্রকাশ করতে হবে। রায়হান পড়তে লাগল, যে শক্তি মিথ্যার ওপর তৈরি হয়, সত্যের সামনে তার অস্তিত্ব দুর্বল হয়ে যায়। তারপর নিচে লেখা, কিন্তু সত্য প্রকাশ করতে হলে একজন জীবিত মানুষকে নিজের সবচেয়ে বড় ভয়কে স্বীকার করতে হবে। রায়হান থেমে গেল। তার সবচেয়ে বড় ভয় কি? মৃত্যু? এই বাড়ি? নাকি অন্য কিছু? হঠাৎ ঘরের চারপাশে তার জীবনের পুরনো দৃশ্যগুলো ভেসে উঠতে লাগল। তার হারানো মানুষগুলো, তার ভুলগুলো, তার অপরাধবোধ, তার সেই ভয় যেটা সে এত বছর লুকিয়ে রেখেছিল। অন্ধকার শক্তি বলল, দেখো, তুমিও আমার মতো, তোমার ভেতরেও অন্ধকার আছে। রায়হান চোখ বন্ধ করল। সে বুঝতে পারল, এই শক্তি তাকে ভয় দেখাতে চাইছে না, এটা তাকে নিজের ভেতরের দুর্বলতার সামনে দাঁড় করাচ্ছে। সে ধীরে ধীরে চোখ খুলল। তারপর বলল, হ্যাঁ, আমার ভয় আছে, আমার ভুল আছে, আমার কষ্ট আছে। ছায়াটা থেমে গেল। রায়হান আরও বলল, কিন্তু আমার ভয় আমাকে নিয়ন্ত্রণ করবে না, আমার অতীত আমাকে শেষ করবে না। আমি মানুষ, আর মানুষের সবচেয়ে বড় শক্তি হল সে ভুল স্বীকার করে বদলাতে পারে। হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। কালো ধোঁয়াটা পিছিয়ে যেতে শুরু করল। বৃদ্ধ মানুষটার চোখে বিস্ময়। তুমি পেরেছ। কিন্তু ঠিক তখনই একটা ভয়ঙ্কর চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। কারণ অন্ধকার শক্তি শেষবারের মতো আক্রমণ করল। দেয়াল ভেঙে গেল, মেঝে ফেটে গেল, আর সেই ভয়ঙ্কর কণ্ঠ বলল, তাহলে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা নিয়ে যাই। রায়হান হঠাৎ থেমে গেল, কারণ তার সামনে মায়া দাঁড়িয়ে আছে। কিন্তু এবার মায়ার শরীর ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। সে কাঁদতে কাঁদতে বলল, রায়হান, আমাকে বাঁচাও। রায়হান মায়ার দিকে তাকিয়ে রইল। এক মুহূর্তের জন্য তার মনে হল সে আবার সেই প্রথম রাতের ঘরে ফিরে গেছে। একটা ছোট মেয়ে, ভয় পাওয়া চোখ, সাহায্যের আকুতি। কিন্তু এবার সে জানে, এই বাড়ির প্রতিটা দৃশ্যের পেছনে লুকিয়ে থাকতে পারে একটা ভয়ঙ্কর ফাঁদ। তবুও মায়ার মুখের কষ্ট দেখে তার মন শক্ত থাকতে পারল না। সে চিৎকার করে বলল, মায়া, আমি তোমাকে বের করব। অন্ধকার শক্তি বিকট হাসি দিল। তুমি এখনো বুঝতে পারছ না, তোমার সবচেয়ে বড় দুর্বলতা হল তোমার মায়া। চারপাশের দেয়াল কাঁপতে লাগল। কালো ধোঁয়া মায়াকে ঘিরে ধরল। মায়া কষ্টে বলল, রায়হান, আমার দিকে তাকিও না, ও তোমাকে ব্যবহার করছে। রায়হান থেমে গেল, কারণ এই প্রথম মায়া তাকে নিজেকে বাঁচানোর কথা না বলে শত করছে। সে বুঝতে পারল, এটা মায়া।
সত্যিকারের মায়া। রায়হান চোখ বন্ধ করল। তারপর বলল, তুমি আমাকে ভয় দেখিয়ে হারাতে পারবে না। অন্ধকার শক্তি গর্জে উঠল। তুমি ভাবছ তুমি আমাকে বুঝে ফেলেছ। তুমি জানো না আমি কত বছর ধরে এই বাড়িতে আছি। হঠাৎ ঘরের দেয়ালগুলো বদলে যেতে লাগল। যে গোপন ঘরে তারা দাঁড়িয়েছিল সেটা যেন অদৃশ্য হয়ে গেল। রায়হানের চারপাশে তৈরি হল অন্য একটা দৃশ্য। সে দেখতে পেল একটা পুরনো রাত, একই বাড়ি, একই ঝড়। একজন মানুষ মেঝেতে কিছু আঁকছে। তার সামনে আগুন জ্বলছে। চারপাশে কিছু পুরনো বই। আর সেই মানুষটা, বৃদ্ধ লোকটাই। কিন্তু তখন তার বয়স অনেক কম। রায়হান বুঝতে পারল সে অতীত দেখছে। তরুণ বয়সের সেই মানুষটা বলছে, আমি সবকিছুর চেয়ে শক্তিশালী হব। কেউ আমাকে অপমান করতে পারবে না। কেউ আমাকে দুর্বল ভাববে না। তারপর সে একটা অদ্ভুত মন্ত্র পড়তে শুরু করল। ঘরের বাতাস বদলে গেল। আগুনের শিখা কালো হয়ে গেল। আর অন্ধকার থেকে একটা কণ্ঠ এলো, তুমি কি চাও? তরুণ মানুষটা বলল, ক্ষমতা। কণ্ঠ বলল, বিনিময়ে। লোকটা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, যা নিতে চাও নাও। রায়হানের বুক কেঁপে উঠল। কারণ সে বুঝতে পারল এই ছিল সেই ভুল। মানুষ অনেক সময় নিজের চাওয়ার মূল্য বোঝে না। অন্ধকার শক্তি আবার বলল, তোমার সবচেয়ে মূল্যবান জিনিস কি? লোকটা বলেছিল, আমার পরিবার। তারপরই ভয়ঙ্কর একটা হাসি শোনা গিয়েছিল। তাহলে সেটাই নেব। দৃশ্যটা হঠাৎ মিলিয়ে গেল। রায়হান আবার বর্তমানের ঘরে ফিরে এলো। তার সামনে দাঁড়িয়ে বৃদ্ধ মানুষটা কাঁদছে। রায়হান বলল, আপনি জানতেন আপনার পরিবারের ওপর এই বিপদ আসবে। লোকটা মাথা নিচু করল। হ্যাঁ, কিন্তু আমি বুঝিনি এত বড় মূল্য দিতে হবে। আমি ভেবেছিলাম শক্তি পাব। আমি বুঝিনি আমি আমার নিজের ঘরেই একটা দানব তৈরি করছি। মায়া ধীরে ধীরে কাছে এলো। তার শরীর এখনো দুর্বল। সে বলল, ওকে শেষ করতে হলে শুধু পাথর ভাঙলেই হবে না। রায়হান তাকাল। তাহলে? মায়া বলল, যে ভয় থেকে ও জন্মেছে সেই ভয়কে স্বীকার করতে হবে। বৃদ্ধ মানুষটা বলল, আমার ভয় ছিল দুর্বল হয়ে যাওয়া। আমি ভয় পেয়েছিলাম মানুষ আমাকে ছোট করবে। সেই ভয় থেকেই সব শুরু। রায়হান ধীরে ধীরে বুঝতে পারল এই অন্ধকার শক্তি আসলে ভয়, লোভ আর অপরাধ বোধের ওপর দাঁড়িয়ে আছে। যদি মানুষ নিজের ভয়কে গ্রহণ করতে পারে তাহলে এই শক্তি দুর্বল হবে। সে কালো পাথরের সামনে দাঁড়াল। পাথরের ভেতর থেকে আবার সেই কণ্ঠ এলো, তুমি কি ভাবছ তুমি আমার চেয়ে আলাদা? তোমার ভেতরেও রাগ আছে। তোমার ভেতরেও কষ্ট আছে। তুমিও একদিন আমার মতো হবে। রায়হান চুপ করে রইল। তারপর শান্ত কণ্ঠে বলল, হয়তো আমার ভেতরে অন্ধকার আছে, কিন্তু আমি তাকে লুকাব না। আমি তাকে নিয়ন্ত্রণ করব। কারণ আমি আমার ভয় না। এই কথা বলার সঙ্গে সঙ্গে কালো পাথরের ওপর ফাটল ধরতে শুরু করল। চির চির চির। অন্ধকার শক্তি প্রথমবারের মতো ভয় পেল। না, এটা সম্ভব না। মানুষ আমাকে ভয় ছাড়া কিছু দিতে পারে না। রায়হান বলল, ভুল। মানুষ ভয় পায়, কিন্তু মানুষ ভালোবাসতেও পারে। ঠিক তখন মায়া এগিয়ে এলো। তার চোখে শান্তি। সে বলল, এত বছর আমি ভেবেছিলাম আমি শুধু আটকে আছি, কিন্তু আজ বুঝলাম আমাকে মুক্ত করতে হলে আমাকে ভয় নয়, ক্ষমা বেছে নিতে হবে। অন্ধকার শক্তি চিৎকার করে উঠল। পুরো বাড়ি কেঁপে উঠল। উপর থেকে ধুলো ঝরতে লাগল। দেয়াল ফেটে যেতে লাগল। আর কালো পাথরটা ধীরে ধীরে ভেঙে পড়তে লাগল।
কিন্তু শেষ মুহূর্তে অন্ধকার শক্তি একটা ভয়ঙ্কর কাজ করল। সে নিজের সব শক্তি এক জায়গায় জড়ো করে রায়হানের দিকে ছুড়ে দিল। মায়া চিৎকার করে উঠল, রায়হান! একটা প্রচণ্ড আলো আর অন্ধকারের বিস্ফোরণ হল। তারপর সবকিছু নিস্তব্ধ। রায়হান চোখ খুলল। সে মাটিতে পড়ে আছে। চারপাশে ধ্বংসস্তূপ। কালো পাথর নেই, অন্ধকার শক্তি নেই, কিন্তু মায়াও নেই। রায়হান উঠে বসে চারদিকে তাকাল। মায়া? কোনো উত্তর নেই। সে দৌড়ে বাইরে যাওয়ার পথ খুঁজতে লাগল। ঠিক তখনই তার কানে একটা মৃদু কণ্ঠ এল, ধন্যবাদ। রায়হান থেমে গেল। চারপাশে তাকাল। দূরে সাদা আলোয় মায়ার অবয়ব দাঁড়িয়ে আছে। আগের মতো ভয়ঙ্কর না। এবার সে একদম স্বাভাবিক একটা ছোট মেয়ে। মুখে শান্ত হাসি। মায়া বলল, এবার আমি যেতে পারব। রায়হানের চোখে পানি চলে এলো। তুমি কি মুক্ত? মায়া হাসল। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত কেউ আমার গল্প শুনেছে। তারপর ধীরে ধীরে মায়ার অবয়ব আলোতে মিলিয়ে গেল। রায়হান শুধু দাঁড়িয়ে রইল আর বুঝল, কিছু আত্মা ভয় দেখাতে ফিরে আসে না। কিছু আত্মা শুধু চায় কেউ তাদের কথা শুনুক। কিন্তু রায়হান তখনও জানত না, এই বাড়ির শেষ রহস্য এখনও বাকি। কারণ যখন সে ধ্বংস হয়ে যাওয়া বাড়ির বাইরে বের হল, দরজার পাশে মাটির নিচে সে দেখতে পেল একটা নতুন পুরনো বাক্স। আর বাক্সের ওপর লেখা, যদি তুমি এটা খুঁজে পাও, তাহলে বুঝবে অভিশাপ পুরোপুরি শেষ হয়নি। রায়হান ধীরে ধীরে বাক্সটার দিকে হাত বাড়াল। রায়হানের হাত ধীরে ধীরে সেই পুরনো বাক্সটার দিকে এগিয়ে গেল। চারপাশে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। রাতের ভয়ঙ্কর অন্ধকার কিছুটা কমেছে। পাখির ডাক শোনা যাচ্ছে। কিন্তু রায়হানের মনে শান্তি আসছে না। কারণ সে জানে, এই বাড়ির অন্ধকার শুধু চোখে দেখা যায় না। কিছু অন্ধকার মানুষের মনের ভেতরেও থেকে যায়। বাক্সটার ওপর লেখা কথাটা বারবার তার মাথায় ঘুরছিল, যদি তুমি এটা খুঁজে পাও, তাহলে বুঝবে অভিশাপ পুরোপুরি শেষ হয়নি। রায়হান কিছুক্ষণ বাক্সটার দিকে তাকিয়ে রইল। তার মনে হল, হয়তো এখানেই সব শেষ করা উচিত। হয়তো বাক্সটা না খুললেই ভালো। কিন্তু এতদূর এসে ফিরে যাওয়া কি সম্ভব? এই বাড়ির সত্য জানার পর অসম্পূর্ণ রেখে চলে যাওয়া যায় না। সে ধীরে ধীরে বাক্সটা খুলল। ভেতরে ছিল একটা পুরনো ডায়েরি, একটা ছোট লোহার চাবি, আর একটা কালো রঙের ছবি। রায়হান প্রথমে ছবিটা হাতে নিল। ছবিটা দেখে তার বুক কেঁপে উঠল। কারণ ছবিতে সেই বাড়ি। কিন্তু বাড়িটা তখন নতুন। চারপাশে মানুষজন। আর ছবির এক পাশে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ মানুষটা। কিন্তু তার পাশে আরও একজন ছিল। একজন অচেনা মানুষ, যার মুখ কালো কালি দিয়ে ঢেকে দেওয়া। ছবির পেছনে লেখা, প্রথমজন নয়, আসল শুরু তারও আগে। রায়হান থমকে গেল। তার মানে, এতক্ষণ সে যে সত্য জানল, সেটাও কি পুরো সত্য নয়? সে দ্রুত ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা, আমি জানি একদিন কেউ এই লেখা পড়বে। আমি জানি এই বাড়ির অভিশাপ একদিন আবার জেগে উঠবে। কারণ অন্ধকারকে ধ্বংস করা যায় না, শুধু কিছু সময়ের জন্য থামানো যায়। রায়হানের বুক ভারী হয়ে উঠল। সে পড়তে লাগল। অনেক বছর আগে এই বাড়িতে শুধু একজন মানুষ ভুল করেনি, আরও একজন ছিল, যে অন্ধকার শক্তিকে তৈরি করেছিল। রায়হানের চোখ বড় হয়ে গেল। পাতা উল্টাতে উল্টাতে সে পড়ল, যে মানুষ প্রথম অন্ধকারকে ডেকেছিল, সে নিজের ক্ষমতার জন্য করেনি, সে করেছিল প্রতিশোধের জন্য। তার জীবনের সবচেয়ে বড় কষ্ট তাকে অন্ধকারের কাছে নিয়ে গিয়েছিল। রায়হান বুঝতে পারল, এই গল্পের শুরু আরও অনেক আগে, আরও গভীরে।
ঠিক তখনই তার পেছন থেকে একটা শব্দ এলো, তুমি এখনো খুঁজছ? রায়হান চমকে ঘুরে দাঁড়াল। সামনে কেউ নেই। সে চারদিকে তাকাল। শুধু ভাঙা বাড়ি। কিন্তু আবার সেই কণ্ঠ। মানুষ সবসময় ভাবে তারা সত্য খুঁজছে, আসলে সত্য তাদের খুঁজে নেয়। রায়হানের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ এই কণ্ঠ সে আগে কখনো শোনেনি। এটা মায়ার নয়, সেই অন্ধকার শক্তিরও নয়, এটা অন্য কারো। সে ধীরে ধীরে ভাঙা বাড়ির ভেতরের দিকে তাকাল। যে বাড়ি কিছুক্ষণ আগে ধ্বংস হয়ে গিয়েছিল, সেই বাড়ির একটা জানালায় এখন একটা ছায়া দাঁড়িয়ে আছে। একজন মানুষের ছায়া। রায়হান স্থির হয়ে গেল। কে? ছায়াটা ধীরে ধীরে মাথা ঘুরাল, কিন্তু মুখ দেখা গেল না। শুধু একটা কথা বলল, তুমি ভুল জায়গায় অভিশাপ শেষ করেছ। রায়হানের বুক কেঁপে উঠল। মানে? ছায়াটা বলল, যে শক্তিকে তুমি ধ্বংস করেছ সে ছিল শুধু পাহারাদার। আসল অন্ধকার এখনো ঘুমিয়ে আছে। রায়হান কিছু বলার আগেই জানালার ছায়াটা মিলিয়ে গেল। সে দৌড়ে বাড়ির দিকে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, যে বাড়িটা কিছুক্ষণ আগে ভেঙে পড়েছিল সেটা আবার আগের মতো দাঁড়িয়ে আছে। পুরনো, নীরব, ভয়ঙ্কর, যেন কিছুই ঘটেনি। রায়হান পিছিয়ে গেল। তার হাতে থাকা ডায়েরির শেষ পাতাটা নিজে থেকেই খুলে গেল। সেখানে নতুন লেখা ফুটে উঠছে, যেন অদৃশ্য কেউ এখনই লিখছে। কালো অক্ষরে লেখা হল, প্রথম অধ্যায় শেষ। তারপর আরেকটা লাইন, এবার আসল বাড়ির দরজা খুলবে। রায়হানের হাত কাঁপতে লাগল, কারণ সে বুঝতে পারল, সে যে বাড়ির অভিশাপ শেষ করতে এসেছিল সেটা আসলে ছিল শুধু একটা শুরু। হঠাৎ তার পেছনে একটা ছোট্ট কণ্ঠ শোনা গেল, রায়হান। সে থেমে গেল। এই নাম ধরে ডাক। সে জানে এই ডাকের উত্তর দেওয়া যাবে না, কিন্তু কণ্ঠটা আবার বলল, ভয় পেও না, আমি মায়া। রায়হানের চোখে বিস্ময়। সে ধীরে ধীরে পেছনে তাকাল। আর সেখানে মায়া দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার মুখে ভয়। সে ফিসফিস করে বলল, রায়হান, তুমি যেটা শেষ ভেবেছ সেটা আসলে শুরু। রায়হান মায়ার দিকে তাকিয়ে স্থির হয়ে গেল। তার মাথার ভেতর যেন হাজারটা প্রশ্ন একসাথে ঘুরতে লাগল। কিছুক্ষণ আগেই তো মায়া মুক্তি পেয়েছে, সে নিজের চোখে দেখেছে। মায়ার শরীর আলোতে মিলিয়ে গেছে। তাহলে এখন এটা কি সত্যিই মায়া, নাকি আবার কোনো নতুন ফাঁদ? রায়হান কিছু বলার আগেই মায়া নিচু গলায় বলল, তুমি ভাবছ আমি আবার ফিরে এসেছি কেন? রায়হান চুপ করে রইল। মায়া তার চোখের দিকে তাকিয়ে বলল, কারণ আমি পুরোপুরি যেতে পারিনি। কেন? মায়ার মুখে কষ্টের ছাপ ফুটে উঠল। কারণ এই বাড়ির সঙ্গে শুধু আমার আত্মা বাঁধা ছিল না, আমার স্মৃতিও বাঁধা ছিল। রায়হান অবাক হয়ে বলল, স্মৃতি? মায়া মাথা নাড়ল। এই বাড়ি শুধু মানুষকে আটকে রাখে না, এটা তাদের গল্প আটকে রাখে। চারপাশের বাতাস আবার ঠান্ডা হয়ে গেল। রায়হান বুঝতে পারল, এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ কোনো নিয়ম কাজ করে না। মায়া ধীরে ধীরে বাড়িটার দিকে তাকাল। তুমি যাকে ধ্বংস করেছ সে ছিল অন্ধকারের একটা অংশ, কিন্তু অন্ধকারের জন্ম হয়েছিল আরও আগে। রায়হান বলল, কে তৈরি করেছিল সেই অন্ধকার? মায়া কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, একজন মানুষ, যার গল্প কেউ জানে না, যে এই বাড়ির প্রথম বাসিন্দা ছিল। রায়হান বলল, সে কি এখনো বেঁচে আছে? মায়া ধীরে ধীরে মাথা নাড়ল। না, কিন্তু তার তৈরি করা জিনিস এখনো বেঁচে আছে। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে একটা শব্দ এলো, ধীরে ধীরে।
কেউ যেন দরজায় আঘাত করছে। ঠক ঠক ঠক। রায়হান আর মায়া দুজনেই বাড়ির দিকে তাকাল। ভাঙা দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে অন্ধকার বের হয়ে এলো। মায়া ফিসফিস করে বলল, সে আমাদের ডাকছে। রায়হান বলল, কে? মায়া উত্তর দিল না, শুধু বলল, যদি সত্য জানতে চাও তাহলে আবার ভেতরে যেতে হবে। রায়হানের বুক ভারী হয়ে উঠল। সে জানত ভেতরে যাওয়া মানে আবার সেই ভয়ঙ্কর জায়গায় ফিরে যাওয়া। কিন্তু এবার সে আগের মতো দুর্বল নয়। সে জানে ভয়কে এড়িয়ে গেলে ভয় আরও বড় হয়। রায়হান ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকল। মায়া তার পাশে পাশে হাঁটছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, এবার বাড়ির ভেতর আগের মতো ধ্বংস হয়নি। সবকিছু আগের অবস্থায় ফিরে এসেছে। দেয়ালে ছবি, পুরনো আসবাব, লম্বা করিডোর। কিন্তু একটা জিনিস বদলে গেছে। আগে এই বাড়িতে ভয় ছিল, এখন মনে হচ্ছে বাড়িটা অপেক্ষা করছে, যেন কেউ তাদের আসার অপেক্ষায় ছিল। রায়হান সেই পুরনো করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে গেল। কারণ দেয়ালে একটা নতুন ছবি ঝুলছে। ছবিতে সে নিজে, মায়া, আর সেই অচেনা মুখ ঢাকা মানুষটা। রায়হান ছবির কাছে গিয়ে তাকাল। নিচে লেখা, 3 জন সাক্ষী। মায়া ছবিটার দিকে তাকিয়ে কেঁপে উঠল। না। রায়হান বলল, তুমি এটা চেনো? মায়া ধীরে ধীরে বলল, হ্যাঁ, এটা সেই রাতের ছবি। রায়হান অবাক হয়ে গেল। কোন রাত? মায়া চোখ বন্ধ করল। যেদিন আমি মারা যাইনি, যেদিন আমি প্রথমবার বুঝেছিলাম এই বাড়িতে শুধু একটা অশুভ শক্তি নেই, এখানে আরও কেউ আছে। রায়হান বলল, কে? মায়া কোনো উত্তর দেওয়ার আগেই করিডোরের শেষ মাথায় একটা দরজা খুলে গেল। দরজার ওপাশ থেকে আলো আসছে, একটা মৃদু হলুদ আলো। মায়া ভয় পেয়ে গেল। এই দরজা এত বছর ধরে বন্ধ ছিল। রায়হান বলল, এখন খুলল কেন? মায়া ধীরে ধীরে বলল, কারণ তুমি এসেছ। তারা দুজন দরজার কাছে গেল। দরজার ওপর লেখা, যে সত্য এখানে ঢুকবে সে আর আগের মানুষ থাকবে না। রায়হান দরজায় হাত রাখল। দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে একটা বিশাল ঘর। ঘরের মাঝখানে একটা পুরনো টেবিল। টেবিলের ওপর রাখা একটা বই, আর বইয়ের পাশে একটা পুরনো রেকর্ডার। রায়হান এগিয়ে গেল। রেকর্ডারটা নিজে থেকেই চালু হয়ে গেল। একটা পুরুষের কণ্ঠ ভেসে এলো, যদি কেউ এই রেকর্ড শুনতে পায় তাহলে বুঝতে হবে আমি ব্যর্থ হয়েছি। রায়হান আর মায়া চুপ করে শুনতে লাগল। কণ্ঠটা বলল, আমি এই বাড়ির প্রথম সত্য জানি। আমি জানি কিভাবে অন্ধকার জন্মেছিল। আর আমি এটাও জানি, একদিন কেউ আসবে যে ভাববে সে অভিশাপ শেষ করবে, কিন্তু সে বুঝবে না সে নিজেই এই গল্পের অংশ হয়ে গেছে। রায়হানের বুক কেঁপে উঠল। রেকর্ডার থেকে শেষ কথাটা ভেসে এলো, যে মানুষ এই বাড়িতে আসে বাড়ি তাকে পরীক্ষা করে, কিন্তু কিছু মানুষকে বাড়ি নিজেই বেছে নেয়। হঠাৎ রেকর্ডার বন্ধ হয়ে গেল। ঘরের দেয়ালে লেখা ফুটে উঠল, রায়হান, তোমার পরীক্ষা শুরু। মায়া আতঙ্কিত হয়ে তার দিকে তাকাল। রায়হান, এবার যা আসছে তার জন্য আমি তোমাকে বাঁচাতে পারব না। ঠিক তখনই ঘরের দরজা বন্ধ হয়ে গেল। ধাম, আর অন্ধকারের মধ্যে একটা নতুন কণ্ঠ ভেসে এলো, অবশেষে আমার উত্তরাধিকারী এসেছে। ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দটা যেন পুরো বাড়ির ভেতরে ছড়িয়ে পড়ল। ধাম। শব্দটা থামার পর কয়েক সেকেন্ড এমন নীরবতা নেমে এলো যে রায়হান নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল।
তার পাশে দাঁড়িয়ে থাকা মায়ার মুখে ভয়। কিন্তু এই ভয় আগের মতো ছিল না। এবার মনে হচ্ছিল মায়া এমন কিছু জানে যেটা রায়হান এখনো জানে না। রায়হান ধীরে ধীরে বলল, উত্তরাধিকারী, এই কথার মানে কি? মায়া কোনো উত্তর দিল না। সে শুধু ঘরের চারপাশে তাকাতে লাগল। হঠাৎ তার চোখ আটকে গেল দেয়ালের এক পুরনো লেখার দিকে। রায়হানও তাকাল। সেখানে ধীরে ধীরে নতুন অক্ষর ফুটে উঠছে। রক্ত নয়, ভয়ই উত্তরাধিকার তৈরি করে। রায়হানের বুকের ভেতর একটা অজানা আতঙ্ক জন্ম নিল। সে বলল, আমি বুঝতে পারছি না। মায়া আস্তে করে বলল, এই বাড়ি কখনো কাউকে শুধু আটকে রাখে না, এটা কাউকে বেছে নেয়। যে এই বাড়ির সত্য জানতে পারে, বাড়ি তার ভেতরের অন্ধকার খুঁজে বের করে। রায়হান বলল, তাহলে আমাকে কেন বেছে নিল? মায়া চুপ করে রইল। তারপর বলল, কারণ তোমার ভেতরে এমন একটা ভয় আছে যেটা তুমি নিজেও স্বীকার করো না। রায়হান কিছু বলতে পারল না, কারণ কথাটা সত্যি। সে সব সময় নিজের কষ্ট, নিজের অপরাধবোধ, নিজের ভয় লুকিয়ে রেখেছিল। সে ভাবত শক্ত মানুষেরা ভয় পায় না, কিন্তু এই বাড়ি তাকে শিখিয়েছে ভয় থাকা দুর্বলতা নয়। ভয়কে লুকিয়ে রাখা অনেক সময় সবচেয়ে বড় দুর্বলতা। হঠাৎ ঘরের মাঝখানের পুরনো বইটা নিজে থেকেই খুলে গেল। পাতাগুলো দ্রুত উল্টাতে লাগল। ফস ফস ফস। তারপর একটা পাতায় এসে থেমে গেল। রায়হান এগিয়ে গিয়ে দেখল, পাতায় লেখা, প্রথম পরীক্ষা, স্মৃতির দরজা। এর নিচে লেখা, যে নিজের অতীতকে মেনে নিতে পারে না, সে ভবিষ্যৎ থেকে মুক্তি পাবে না। হঠাৎ ঘরের এক পাশের দেয়াল ধীরে ধীরে স্বচ্ছ হয়ে গেল। দেয়ালের ওপারে একটা দৃশ্য দেখা যাচ্ছে। রায়হান অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ সেখানে তার নিজের জীবনের একটা ঘটনা চলছে। সে দেখল, বহু বছর আগের একটা রাত। সে একা বসে আছে। তার চোখে কষ্ট। তার পাশে একটা মানুষ কাঁদছে। রায়হান সেই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল, কারণ এটা এমন একটা স্মৃতি যেটা সে কাউকে কখনো বলেনি। মায়া বলল, বাড়ি তোমার সবচেয়ে লুকানো জায়গায় হাত দিয়েছে। রায়হান ধীরে ধীরে বলল, এটা বন্ধ করো। মায়া মাথা নাড়ল। আমি পারব না, কারণ এটা বাড়ির পরীক্ষা। দেয়ালের ভেতরের দৃশ্য আরও পরিষ্কার হতে লাগল। রায়হান দেখল, অতীতে সে একটা সিদ্ধান্ত নিয়েছিল। একটা সিদ্ধান্ত যেটার জন্য সে আজও নিজের ভেতরে অপরাধবোধ অনুভব করে। অন্ধকার ঘরের মধ্যে সেই পুরনো স্মৃতি যেন জীবন্ত হয়ে উঠল। একটা কণ্ঠ বলল, তুমি যদি সেদিন অন্য সিদ্ধান্ত নিতে, সবকিছু বদলে যেত। রায়হানের চোখে পানি চলে এলো, কারণ এই কথাটা সে নিজেকেই বছরের পর বছর ধরে বলেছে। আমি যদি আরেকটু চেষ্টা করতাম, আমি যদি অন্যভাবে করতাম। অন্ধকার শক্তির কণ্ঠ আবার ভেসে এলো, দেখলে, তোমার ভেতরেও আমার মতো অন্ধকার আছে। তুমিও নিজের অতীতের বন্দী। রায়হান চোখ বন্ধ করল। তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ। ঘর নিস্তব্ধ হয়ে গেল। মায়া অবাক হয়ে তাকাল। রায়হান বলল, আমি ভুল করেছি। আমি কষ্ট পেয়েছি। আমি অনেক কিছু বদলাতে চেয়েছি, কিন্তু অতীত বদলানো যায় না। আমি সেটা মেনে নিয়েছি। হঠাৎ দেয়ালের দৃশ্য কাঁপতে শুরু করল। অন্ধকার শক্তির কণ্ঠে রাগ, না, তুমি মেনে নিতে পারবে না। রায়হান শান্ত গলায় বলল, পারব, কারণ আমি আমার ভুল না। আমি আমার ভয় না। আমি আমার অতীত না। আমি আজকের মানুষ। এই কথা বলার সঙ্গে সঙ্গে দেয়ালটা ভেঙে গেল। অন্ধকার ঘরের ভেতরে আলো ছড়িয়ে পড়ল। মায়া প্রথমবারের মতো হাসল। তুমি প্রথম পরীক্ষায় জিতে গেছ।
রায়হান অবাক হয়ে বলল, প্রথম? মায়ার হাসি মিলিয়ে গেল। সে ধীরে বলল, হ্যাঁ, আরও পরীক্ষা বাকি আছে। ঠিক তখনই ঘরের মেঝে কেঁপে উঠল। টেবিলের নিচ থেকে একটা সিঁড়ি বের হয়ে এলো। সিঁড়িটা নিচের দিকে যাচ্ছে, কিন্তু এই সিঁড়ি আগের মতো নয়। এর প্রতিটা ধাপে লেখা আছে কিছু নাম। রায়হান আলো ফেলে দেখল, সেই নামগুলোর মধ্যে একটা নাম নতুন করে লেখা হচ্ছে, রায়হান। মায়া ধীরে ধীরে বলল, দ্বিতীয় পরীক্ষা অপেক্ষা করছে। রায়হান জিজ্ঞেস করল, কি পরীক্ষা? মায়া সিঁড়ির অন্ধকারের দিকে তাকিয়ে বলল, বিশ্বাসের পরীক্ষা, যেখানে তোমাকে ঠিক করতে হবে কে সত্যি আর কে তোমাকে ধ্বংস করতে এসেছে। হঠাৎ সিঁড়ির নিচ থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো, রায়হান, মায়াকে বিশ্বাস করো না। রায়হান থেমে গেল, কারণ কণ্ঠটা মায়ারই। সিঁড়ির নিচ থেকে ভেসে আসা কণ্ঠ শুনে রায়হান আর মায়া দুজনেই থেমে গেল, কারণ সেই কণ্ঠ ছিল মায়ার। একই স্বর, একই মায়া, যেন নিচের অন্ধকারে আরেকজন মায়া দাঁড়িয়ে আছে। রায়হান ধীরে ধীরে মায়ার দিকে তাকাল। মায়ার মুখে আতঙ্ক। সে খুব আস্তে বলল, ওটা আমি না। রায়হান কিছু বলল না, কারণ এই বাড়িতে এসে সে শিখেছে, চোখ যা দেখে সবসময় সত্যি হয় না, কান যা শোনে সবসময় বিশ্বাস করা যায় না। নিচ থেকে আবার সেই কণ্ঠ এলো, রায়হান, তুমি ওর সঙ্গে আজ কেন? ও তোমাকে ব্যবহার করছে, ও তোমাকে বাঁচাতে চায় না। মায়া চোখ বন্ধ করল, তারপর বলল, ও আমাকে নকল করছে। রায়হান বলল, কিভাবে বুঝব? মায়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুমি বুঝবে না, কারণ এই পরীক্ষার উদ্দেশ্যই হল সন্দেহ তৈরি করা। রায়হান সিঁড়ির দিকে তাকাল। অন্ধকার এত ঘন যে নিচে কিছুই দেখা যাচ্ছে না, শুধু মাঝে মাঝে একটা ঠান্ডা বাতাস ওপরে উঠে আসছে, আর সেই বাতাসের সঙ্গে মিশে আছে কান্নার শব্দ। হঠাৎ সিঁড়ির প্রথম ধাপে একটা লেখা ফুটে উঠল, বিশ্বাস করো, কিন্তু চোখ বন্ধ করে নয়। রায়হান বুঝতে পারল, এটা শুধু ভয় দেখানোর পরীক্ষা না, এটা তার বিচার করার ক্ষমতার পরীক্ষা। সে ধীরে ধীরে প্রথম ধাপে পা রাখল। মায়া তার পেছনে হাঁটতে লাগল। দ্বিতীয় ধাপে নামতেই চারপাশের শব্দ বদলে গেল। উপরের বাড়ির কোনো শব্দ আর শোনা যাচ্ছে না, মনে হচ্ছে তারা অন্য কোনো জায়গায় চলে এসেছে। সিঁড়ির দেয়ালে অসংখ্য ছবি ঝুলছে, কিন্তু এই ছবিগুলো আগের মতো না। প্রতিটা ছবিতে একটা করে মানুষ দাঁড়িয়ে আছে, আর ছবির নিচে লেখা, সে বিশ্বাস করেছিল, সে ভুল করেছিল, সে হারিয়ে গেছে। রায়হান একটা ছবির সামনে থেমে গেল। ছবিতে একজন যুবক, তার চোখে ভয়। নিচে লেখা, সে সত্য খুঁজেছিল, কিন্তু সত্য তাকে গ্রহণ করেনি। রায়হান মায়ার দিকে তাকাল। এরা কারা? মায়া বলল, যারা আমার আগে এসেছিল, যারা ভেবেছিল তারা এই বাড়ির রহস্য শেষ করবে, কিন্তু কেউ সফল হয়নি। রায়হান বলল, কেন? মায়া ধীরে বলল, কারণ তারা অন্ধকারের সঙ্গে লড়েছিল, কিন্তু নিজের ভেতরের অন্ধকারের সঙ্গে না। হঠাৎ সিঁড়ির নিচ থেকে আবার সেই কণ্ঠ এলো, মায়া, তুমি কি সত্যিই ভাবো তুমি ভালো? মায়া থেমে গেল। কণ্ঠটা এবার তার দিকেই কথা বলছে, তুমি ভুলে গেছ, তুমিও তো তাকে সাহায্য করেছিলে। রায়হান অবাক হয়ে মায়ার দিকে তাকাল। কি বলছে ও? মায়া চুপ করে রইল, তার চোখে কষ্ট। নিচের কণ্ঠ আবার বলল, তাকে বলো মায়া, তাকে বলো তুমি শুধু শিকার ছিলে না, তুমিও এই বাড়ির অংশ ছিলে। রায়হান বলল, মায়া,
মায়া কিছুক্ষণ পর আস্তে করে বলল, হ্যাঁ, আমি শুধু শিকার ছিলাম না। রায়হান অবাক। মায়া বলল, সেই রাতে, যেদিন সব শুরু হয়েছিল, আমি একটা ভুল করেছিলাম। সিঁড়ির চারপাশের বাতাস আরও ঠান্ডা হয়ে গেল। মায়া বলতে শুরু করল, আমি ছোট ছিলাম। আমি ভয় পেয়েছিলাম। আমি ভেবেছিলাম কেউ আমাকে সাহায্য করবে। কিন্তু যখন সে আমার কাছে এসেছিল, আমি তাকে ভয় না পেয়ে বিশ্বাস করেছিলাম। রায়হান বলল, তুমি তো শিশু ছিলে। মায়া চোখ নামিয়ে বলল, হ্যাঁ, কিন্তু সেই বিশ্বাসই তাকে শক্তি দিয়েছিল। কারণ অন্ধকার সবচেয়ে বেশি শক্তি পায় যখন কেউ নিজের ইচ্ছায় তার দিকে হাত বাড়ায়। রায়হান কিছু বলার আগেই নিচ থেকে আবার হাসির শব্দ এল। হি হি হি। তারপর সেই কণ্ঠ বলল, দেখলে রায়হান, যাকে তুমি বাঁচাতে চাইছ, সেই আমাকে এই বাড়িতে ঢুকতে সাহায্য করেছিল। রায়হান চুপ করে গেল। তার ভেতরে সন্দেহ জন্ম নিল। কিন্তু সে মায়ার দিকে তাকাল। মায়ার চোখে কোনো মিথ্যা নেই, শুধু অপরাধবোধ। রায়হান ধীরে বলল, তুমি কি আমাকে ঠকাচ্ছ? মায়া মাথা নাড়ল। না, কিন্তু আমি তোমাকে সব সত্য বলিনি। রায়হান বলল, কেন? মায়া বলল, কারণ আমি ভয় পেয়েছিলাম। তুমি যদি সত্য জানতে, তাহলে তুমিও আমাকে ছেড়ে চলে যেতে। রায়হান কিছু বলল না, কারণ সে বুঝতে পারল, ভূত, অভিশাপ আর অন্ধকারের থেকেও বড় ভয় হল নিজের সত্য প্রকাশ করার ভয়। হঠাৎ সিঁড়ির শেষ ধাপ দেখা গেল। সামনে একটা বিশাল কালো দরজা। দরজার ওপর লেখা, বিশ্বাসের শেষ প্রমাণ। রায়হান দরজার সামনে দাঁড়াল। ঠিক তখনই দরজার দুই পাশ থেকে দুইটা কণ্ঠ একসাথে ভেসে এল। একটা মায়ার, আরেকটা অন্ধকার শক্তির। দুজনেই বলল, রায়হান, দরজা খোলার আগে ঠিক করো, তুমি কাকে বিশ্বাস করবে। রায়হান দরজার দিকে হাত বাড়াল। কিন্তু সে জানত না, দরজার ওপাশে অপেক্ষা করছে এমন এক সত্য, যা মায়ার পুরো গল্প বদলে দেবে। রায়হানের হাত ধীরে ধীরে কালো দরজার হাতলের দিকে এগিয়ে গেল। দরজাটা বরফের মতো ঠান্ডা। হাত রাখতেই তার শরীরের ভেতর দিয়ে একটা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। মনে হল এই দরজার ওপাশে শুধু কোনো ঘর নেই, লুকিয়ে আছে বহু বছরের জমে থাকা সত্য। তার ডান পাশে দাঁড়িয়ে মায়া, বাম পাশে অন্ধকার। দুই দিক থেকেই একই কথা, আমাকে বিশ্বাস করো। রায়হান চোখ বন্ধ করল। সে বুঝতে পারছিল, এই মুহূর্তে ভুল সিদ্ধান্ত নিলে হয়তো আর ফিরে আসার সুযোগ থাকবে না। সে ধীরে ধীরে বলল, আমি কাউকে অন্ধভাবে বিশ্বাস করব না। আমি সত্যকে বিশ্বাস করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে দরজার ওপরের লেখা বদলে গেল। উত্তর গ্রহণ করা হয়েছে। তারপর করর একটা ভয়ঙ্কর শব্দ করে দরজাটা খুলে গেল। ভেতরে বিশাল একটা ঘর। ঘরের মাঝখানে একটা গোল টেবিল। টেবিলের ওপর তিনটা জিনিস রাখা, একটা পুরনো আয়না, একটা কালো পাথর, আর একটা পুরনো চিঠি। রায়হান ধীরে ধীরে ঘরে ঢুকল। মায়া তার পেছনে। হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ধাম। রায়হান পেছনে তাকাল। দরজা নেই, শুধু একটা কালো দেয়াল। মায়া ফিস ফিস করে বলল, এই ঘর থেকে সত্য ছাড়া কেউ বের হতে পারে না। রায়হান বলল, তাহলে আমাদের কি করতে হবে? মায়া টেবিলের দিকে তাকাল। তিনটা জিনিসের মধ্যে একটা তোমার উত্তর দেবে। রায়হান প্রথমে আয়নার কাছে গেল। আয়নাটা আগের আয়নার মতো না। এটা পরিষ্কার, কোনো ধুলো নেই। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, আয়নায় রায়হানের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না।
তার বদলে দেখা যাচ্ছে মায়ার অতীত। একটা ছোট মেয়ে, এই বাড়ির সেই পুরনো ঘর। মায়া একা বসে আছে, তার চোখে ভয়। তার সামনে দাঁড়িয়ে আছে সেই অন্ধকার ছায়া। কিন্তু এবার দৃশ্যটা অন্যরকম। মায়া কাঁদছে না, সে বরং কিছু একটা বলছে। রায়হান মন দিয়ে শুনতে চেষ্টা করল। আয়নার ভেতরের শব্দ ধীরে ধীরে পরিষ্কার হল। ছোট মায়া বলছে, আমি তোমাকে চাই না, আমি শুধু আমার বাবা মাকে বাঁচাতে চাই। রায়হান অবাক হয়ে গেল, কারণ এতক্ষণ সে ভেবেছিল মায়া নিজের ইচ্ছায় অন্ধকারকে ডেকেছিল। কিন্তু সত্যি অন্য কিছু। আয়নার ভেতরে দেখা গেল মায়ার পরিবার বিপদের মধ্যে। অন্ধকার শক্তি তাদের ভয় দেখাচ্ছে। আর ছোট্ট মায়া অসহায় হয়ে একটা সিদ্ধান্ত নেয়। সে অন্ধকারের কাছে যায়। সে নিজের জন্য নয়, পরিবারের জন্য। রায়হানের চোখে বিস্ময়। মায়া আস্তে বলল, আমি কাউকে বলতে পারিনি, আমি ভেবেছিলাম সবাই আমাকে দোষ দেবে। রায়হান আয়না থেকে চোখ সরাল না। দৃশ্য চলতে থাকল। অন্ধকার শক্তি ছোট মায়াকে বলছে, তুমি যদি আমাকে বিশ্বাস করো, তোমার পরিবার বাঁচবে। কিন্তু সে মিথ্যা বলেছিল, কারণ অন্ধকার শক্তি শুধু মায়াকে ব্যবহার করতে চেয়েছিল। রায়হানের মুখ শক্ত হয়ে গেল। তাহলে তুমি দোষী ছিলে না? মায়া নিচু গলায় বলল, কিন্তু আমার ভুল ছিল। আমি তাকে সুযোগ দিয়েছিলাম, আর সেই সুযোগের কারণেই অনেক মানুষ কষ্ট পেয়েছে। রায়হান কিছু বলার আগেই আয়নাটা হঠাৎ কালো হয়ে গেল। তারপর আয়নার ভেতরে রায়হানের নিজের মুখ দেখা গেল, কিন্তু তার মুখে ভয়। আর প্রতিচ্ছবি বলল, তুমিও তো একই কাজ করেছ। রায়হান থেমে গেল। কি? আয়নার রায়হান বলল, তুমিও নিজের কষ্টের কারণে অনেক সত্য থেকে পালিয়েছ। তুমিও নিজের ভয়কে লুকিয়ে রেখেছ। তুমিও ভাবো তুমি ভালো মানুষ, কিন্তু তুমি নিজের ভুলের মুখোমুখি হতে ভয় পাও। রায়হান চুপ করে গেল, কারণ কথাগুলো পুরোপুরি মিথ্যা নয়। অন্ধকার শক্তি আবার তার দুর্বল জায়গায় আঘাত করছে। কিন্তু এবার সে আগের মতো ভেঙে পড়ল না। সে আয়নার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি ভুল করেছি, আমি ভয় পেয়েছি, কিন্তু আমি সেটা স্বীকার করি। হঠাৎ আয়নার কাঁচে ফাটল ধরল। চির চির চির। তারপর আয়নাটা ভেঙে গেল। ভাঙা কাঁচের ভেতর থেকে একটা ছোট আলো বের হয়ে এলো। মায়া অবাক হয়ে বলল, তুমি দ্বিতীয় পরীক্ষাও পার হয়ে গেছ। রায়হান বলল, এখন কি? মায়া কালো পাথরের দিকে তাকাল। শেষ পরীক্ষা। রায়হান পাথরের কাছে গেল। পাথরের ওপর এবার লেখা ফুটে উঠল, ত্যাগের পরীক্ষা। রায়হান থেমে গেল। ত্যাগ? মায়া ধীরে বলল, এই বাড়ির অভিশাপ শেষ করতে হলে কাউকে একটা মূল্য দিতে হবে। রায়হান বলল, কি মূল্য? মায়ার চোখে পানি চলে এলো। সে আস্তে করে বলল, যাকে তুমি সবচেয়ে বেশি ধরে রাখতে চাও, তাকে ছেড়ে দিতে হবে। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। আর তখনই কালো পাথরের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, এবার দেখব তুমি সত্যিই মুক্তি চাও, নাকি শুধু নিজের জন্য বাঁচতে চাও। হঠাৎ রায়হানের সামনে একটা দৃশ্য তৈরি হল। সে দেখল, একদিকে মুক্তির দরজা, আরেকদিকে মায়া। কিন্তু নিয়মটা পরিষ্কার, একটাকে বেছে নিতে হবে। রায়হান স্থির হয়ে দাঁড়িয়ে রইল, কারণ এবার ভয় নয়, এবার তার সামনে ছিল সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। ভালোবাসা নাকি মুক্তি? ঘরের চারপাশ নিস্তব্ধ। এমন নীরবতা যেখানে মনে হয় সময়ও থেমে গেছে। রায়হানের সামনে দুটি পথ। এক পাশে একটা উজ্জ্বল দরজা, সেই দরজার ওপাশে মুক্তি। বহু ঘণ্টার ভয়, অন্ধকার আর মৃত্যুর হাত থেকে বের হওয়ার সুযোগ।
আর অন্য পাশে দাঁড়িয়ে মায়া, একটা ছোট মেয়ে যে বছরের পর বছর ধরে এই বাড়ির অভিশাপে আটকে আছে। রায়হান বুঝতে পারছিল না কি করবে। তার মাথার ভেতর একটা প্রশ্ন বারবার ঘুরছিল, আমি কি নিজের জীবন বাঁচাব, নাকি এমন একজনকে মুক্ত করব যার জন্য কেউ এত বছর দাঁড়ায়নি? হঠাৎ অন্ধকার শক্তির কণ্ঠ ভেসে এল, মানুষ নিজের জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসে। তুমি আলাদা নও, রায়হান। তুমিও শেষ পর্যন্ত নিজের জন্যই বাঁচবে। রায়হান চোখ বন্ধ করল। তার সামনে নিজের জীবনের অনেক স্মৃতি ভেসে উঠল। কষ্ট, হারানো মানুষ, ভুল সিদ্ধান্ত, অপরাধবোধ। কিন্তু এবার সে ভয় পেল না। সে ধীরে ধীরে মায়ার দিকে তাকাল। মায়া চোখ নিচু করে দাঁড়িয়ে আছে। সে বলল, রায়হান, তুমি আমাকে ছেড়ে দাও। রায়হান অবাক হয়ে তাকাল। কি বলছ? মায়া মৃদু হাসল। তুমি অনেক কষ্ট সহ্য করেছ, তোমার মুক্তি পাওয়ার অধিকার আছে। রায়হান মাথা নাড়ল। না, তুমি ভুল বুঝছ। মায়া তাকাল। রায়হান বলল, মুক্তি মানে শুধু নিজের বাঁচা না, কখনো কখনো মুক্তি মানে কাউকে একা না ছেড়ে যাওয়া। এই কথা শুনে ঘরের বাতাস বদলে গেল। কালো পাথরটা কেঁপে উঠল। অন্ধকার শক্তির কণ্ঠে রাগ, না, এটা হতে পারে না। রায়হান ধীরে ধীরে মায়ার দিকে এগিয়ে গেল। তোমার গল্প এখানে শেষ হবে না। তুমি শুধু একটা অভিশপ্ত আত্মা নও, তুমি একটা মানুষ ছিলে। মায়ার চোখে পানি চলে এলো। কিন্তু আমি তো। রায়হান তাকে থামিয়ে দিল। তোমার একটা ভুল তোমাকে খারাপ বানায় না, তোমার ভয় তোমাকে দানব বানায় না। তুমি শুধু একটা শিশুর মতো সাহায্য চেয়েছিলে। হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। কালো ধোঁয়া চারপাশ থেকে বের হতে লাগল। অন্ধকার শক্তি চিৎকার করে বলল, তুমি বুঝতে পারছ না। যদি তুমি তাকে বেছে নাও, তাহলে তোমার নিজের মুক্তি শেষ। রায়হান শান্তভাবে বলল, হয়তো, কিন্তু আমি এমন মুক্তি চাই না যেখানে অন্য কেউ অন্ধকারে আটকে থাকবে। হঠাৎ মায়ার চারপাশে আলো তৈরি হতে শুরু করল। তার শরীর ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে। কিন্তু এবার ভয় নয়, তার মুখে শান্তি। মায়া অবাক হয়ে বলল, আমি আলো দেখতে পাচ্ছি। অন্ধকার শক্তি আরও দুর্বল হয়ে গেল। সে গর্জে উঠল, না, মানুষের ভালোবাসা এত শক্তিশালী হতে পারে না। রায়হান কালো পাথরের দিকে তাকাল। তুমি একটা জিনিস বুঝতে পারোনি। তুমি মানুষের ভয় থেকে জন্ম নিয়েছ, কিন্তু মানুষ শুধু ভয় দিয়ে তৈরি না। মানুষের ভেতরে মায়া আছে, ক্ষমা আছে, ভালোবাসা আছে। আর এটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা। এই কথা বলার সঙ্গে সঙ্গে কালো পাথরে বিশাল ফাটল ধরল। চির চির চির। তারপর পাথরটা ভেঙে গেল। একটা ভয়ঙ্কর চিৎকারে পুরো ঘর কেঁপে উঠল। অন্ধকার শক্তি শেষবারের মতো আকার নেওয়ার চেষ্টা করল। একটা বিশাল কালো অবয়ব। তার চোখে রাগ, তার কণ্ঠে হাজার মানুষের কান্না। আমি শেষ হব না। আমি মানুষের ভয় থেকে আবার জন্ম নেব। রায়হান বলল, যতদিন মানুষ নিজের ভয়কে লুকাবে, ততদিন অন্ধকার থাকবে। কিন্তু যতদিন মানুষ সত্যের সামনে দাঁড়াবে, ততদিন তোমার কোনো শক্তি থাকবে না। হঠাৎ একটা প্রচণ্ড আলো ছড়িয়ে পড়ল। রায়হান চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর সব শান্ত। রায়হান চোখ খুলল। সে আবার সেই পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু এবার বাড়িটা আর ভয়ঙ্কর লাগছে না। ভাঙা দেয়াল, নীরব উঠান, সকালের আলো, সবকিছু স্বাভাবিক। সে চারদিকে তাকাল। মায়া নেই, কিন্তু তার মনে হল মায়া কোথাও হারিয়ে যায়নি, বরং মুক্ত হয়েছে।
রায়হান ধীরে ধীরে বাড়ি থেকে দূরে হাঁটতে শুরু করল। তার মনে হচ্ছিল এই রাত তার জীবন বদলে দিয়েছে। সে আর আগের মানুষ নেই। সে বুঝেছে কিছু ভয় থেকে পালাতে নেই, কিছু সত্য মেনে নিতে হয়। আর কিছু আত্মা ভয় দেখাতে আসে না, তারা শুধু চায় কেউ তাদের কথা শুনুক। কয়েক মাস পর রায়হান নিজের স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল, কিন্তু সেই রাতের ঘটনা সে কাউকে বলেনি। মানুষ হয়তো বিশ্বাস করত না, হয়তো তাকে পাগল ভাবত। তবুও মাঝে মাঝে গভীর রাতে সে সেই বাড়ির কথা ভাবত। এক রাতে পুরনো একটা বাক্স গোছাতে গিয়ে সে একটা জিনিস পেল, একটা ছোট কাঠের পুতুল, যেটা সে সেই বাড়িতে দেখেছিল। রায়হানের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সে নিশ্চিত ছিল পুতুলটা সে সঙ্গে করে আনেনি। সে ধীরে ধীরে পুতুলটার দিকে তাকাল। তারপর পুতুলটার এক চোখ থেকে একটা ছোট কালো পানি গড়িয়ে পড়ল, আর খুব আস্তে একটা শব্দ শোনা গেল, ধন্যবাদ। রায়হান স্থির হয়ে গেল। তারপর পুতুলটার মুখে একটা ছোট হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসির সঙ্গে সঙ্গে ঘরের বাতি কয়েকবার জ্বলে নিভে উঠল। ঝিক ঝিক ঝিক। আর দেয়ালের ওপর অন্ধকারে একটা লেখা দেখা গেল, সব দরজা বন্ধ হয় না, কিছু দরজা শুধু অপেক্ষা করে। হরর বাংলা পরিবারের জন্য এই ছিল আজকের ভয়ঙ্কর গল্প, হন্টেড বাড়ি। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে মনে রাখবেন, অন্ধকারকে ভয় পাওয়ার আগে একবার ভাবুন। হয়তো অন্ধকারের মধ্যেও লুকিয়ে আছে এমন কোনো গল্প যা কেউ কখনো শোনেনি। আবার দেখা হবে নতুন কোনো রহস্য, নতুন কোনো ভয়ঙ্কর কাহিনী নিয়ে। ততদিন পর্যন্ত সাবধানে থাকুন, কারণ রাতের নীরবতায় কখনো কখনো এমন কিছু শব্দ শোনা যায় যার কোনো ব্যাখ্যা নেই।